বছর একমাত্র এই একটা চ্যাপ্টার যেখান থেকে একাই 4টা প্রশ্ন আসছে, এবং তার আগের বছর 2টা, তার আগের বছর 3টা, এর আগে একটা একটা করে আসতো। কিন্তু গত 3 বছরে টোটাল প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে চ্যাপ্টারের, যে চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসা শুরু হয়েছে। এবং এর ব্যতিক্রম তোমাদের ক্ষেত্রে হবে কিনা বলতে পারতেছি না, যেহেতু এতগুলা প্রশ্ন চলে আসছে। তাহলে এমন হইতে পারে যে তোমাদের ক্ষেত্রে এরকম একটা প্যাটার্ন চলে আসতেই পারে। তো চ্যাপ্টারটা একদিকে সহজ, একদিকে অনেক কঠিন। তো আমি তোমাকে সহজ পোর্শনটা আগে বলি। সহজ পোর্শন বলতে আমাদের আজকে 2টা বৈশিষ্ট্য শিখলেই পড়া হচ্ছে 50% কাভার। 2টা বৈশিষ্ট্য কি? আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য শিখবো, আর হচ্ছে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য শিখবো। এই 2টা পড়লে আমাদের, বললাম আবার বলতেছি, 50% সত্যি কথা শেষ হয়ে যাবে। আর গঠন আছে একটা, সেটা হচ্ছে সাইকাসের গঠন। ওইটা পড়লে আর 10%, মানে 60% হচ্ছে এই পড়া। যে 60% খুবই সহজ এবং তুমি খুব স্মুথলি এগুলো আমি এখন যেভাবে তোমাকে পড়াই দিব, তুমি জাস্ট আর একবার দেখবা, বা অনেকের দেখাও লাগবে না। ঠিক ব্রায়োফাইটা টেরিডোফাইটা আমরা যেভাবে পড়ছিলাম সেম কাজটাই, যে তোমার অনেক সময় দেখাও লাগবে না, তুমি এটা অনায়াসে অ্যান্সার করে ফেলতে পারবা যে এই 60% থেকে। কিন্তু ঝামেলাটা হবে যে 40% রয়ে গেল। ঠিক আছে, এই 40%টা আসলে মনে রাখা অনেক 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 বেশি টাফ। এই 40% হচ্ছে তোমার বইয়ে ডিকশনারি ওরিয়েন্টেড কিছু জায়গা আছে। আমি তোমাকে শিখাবে ফুল কি, ফল কি, পাতা কি, মূল কি। আলটিমেটলি এই জিনিসগুলো পড়তে গেলে মাথা মাথা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। ঠিক আছে, তো যেহেতু ওই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, কিন্তু ভর্তি পরীক্ষায় মোটামুটি ওইখান থেকেই, ওই 40% থেকেই তোমার 2টা বা 3টা প্রশ্ন আসে। তো এই কারণে আমি তোমাকে ওই 40%-এর একদম যতটুকু না পড়লেই নয়, বা তুমি যতটুকু পরে মনে রাখতে পারবা ওইটা আমি তোমাকে এখানে পড়াই দিব। আমরা কম্পানিয়ন বুকটাও রাখবো আজকে সাথে। আমি যখন একবার লেকচারটা শেষ করব পড়ানো, তারপর আমি তোমাদেরকে কম্পানিয়ন বুক থেকে দেখাবো যে এটা এইভাবে মনে রাখবা, তো এটা ওইভাবে মনে রাখবা। ঠিক আছে, ডিকশনারির অনেকগুলো টেকনিক আছে, এবং ডিকশনারি বেস আমি তোমাকে প্লাসেন্টেশন বা ফল, বা মনে করো যে ফুলের যে বিভিন্ন গঠন টঠন দেওয়া আছে, পাতার যে গঠন দেওয়া আছে, এস্টিভেশন দেওয়া আছে, এইখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, এদের সাইন্টিফিক নেম নিয়ে প্রশ্ন আসার চান্স 1%। একদম 0% বলা যায় না, কারণ আমাদের ভর্তি পরীক্ষা আনপ্রেডিক্টেবল একটা জিনিস। 1%, মানে 99% চান্স যেখান থেকে প্রশ্ন আসবে, মানে সাইন্টিফিক নেম থেকে প্রশ্ন আসবে না। যদি তোমাকে এই চ্যাপ্টারের সাইন্টিফিক নেম দিয়ে প্রশ্ন করার ইচ্ছা থাকেই, তাহলে কেবল এবং কেবলমাত্র পোয়েসি এবং মালবেসিতে যে কয়টা উদাহরণ দেওয়া আছে, ওই কয়টা উদাহরণের সাইন্টিফিক নেম দিয়ে প্রশ্ন আসলেও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ওই হিসাব করেই পড়বো। আসে এখন যেটা আমরা পড়া শুরু করি, যেহেতু চ্যাপ্টার বড়। তো আমি একটু পুরান পড়া দিয়ে পড়া শুরু করতে যাচ্ছি, যেহেতু আমাদের অনেকদিন হয়ে গেছে, এই পড়াগুলা মাথায় না থাকাটা স্বাভাবিক। তাহলে আমি আগে একটা ছোট্ট করে একটা সামারি দিব, তারপর হচ্ছে আমরা আমাদের পড়ায় ঢুকবো। ঠিক আছে, দেখো আমরা যেদিন ব্রায়োফাইটা টেরিডোফাইটা দিয়ে পড়ছিলাম, ওদিন কি পড়ছিলাম যে বিজ্ঞানী বেন্থাম ও হুকার সমগ্র উদ্ভিদ জগৎকে ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেন। ঠিক আছে, একটা নাম দেন উনি ক্রিপ্টোগ্যামিয়া, আর একটা নাম দেন ফেনোরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়াকে আবার 3টা ভাগে ভাগ করছিলাম আমরা। একটা ছিল হচ্ছে থ্যালোফাইটা, একটা ছিল ব্রায়োফাইটা, আর একটা ছিল টেরিডোফাইটা। ঠিক আছে, আর ফেনারোগেমিয়ার 2টা পার্ট ছিল, একটা হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। এবং আমরা এরকম নিচ থেকে উপরের দিকে লিখছিলাম কেন? কারণ আমরা বুঝতে চাইছিলাম যে কে কার চেয়ে বেশি উন্নত। তার মানে আমরা মোটামুটি যা যা অনুন্নত সব পড়া শেষ, এখন আমরা একটু উন্নতর দিকে আসছি। যার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ, তার চেয়ে একটু কম উন্নত হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা, তারপরের কথায় আসি, যেটা একটু পুরান পড়া মনে করি। দেখো, আমরা টেরিডোফাইটে পড়ছিলাম যে টেরিডোফাইটে কোন দশা প্রধান? স্পোরোফাইটিক দশা প্রধান। টেরিডোফাইটে কি উপস্থিত? পরিবহন টিস্যু উপস্থিত। সুতরাং এই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা এখন ফেনোরোগেমিয়াতে পাবো। মানে ফেনোরোগেমিয়া তুমি নগ্নবীজী বলো, আবৃতবীজী বলো, দুইজনের মধ্যেই কিন্তু কি উপস্থিত? পরিবহন টিস্যু উপস্থিত। দুইজনের মধ্যেই কি উপস্থিত? পরিবহন টিস্যু উপস্থিত। কথাটা মনে রাখবো। কেন মনে রাখবো? আমি তোমাকে যখন একটু পরে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়াবো, তুমি দেখবা ম্যাক্সিমাম না বোধক কথাগুলো নগ্নবীজী উদ্ভিদের জন্য আসে, তাহলে ঠিক তার বিপরীত কথাগুলো আবৃতবীজীর জন্য আসবে। তো হুট করে যখন পরীক্ষা এই কারণে প্রশ্ন করে যে নগ্নবীজী আবৃতবীজী কার মধ্যে পরিবহন টিস্যু আছে, তো মাথায় ধুম করে প্রশ্ন আসে যে তো নগ্নবীজী মানে না, তাহলে নগ্নবীজীতে নাই, আবৃতবীজীতে আছে। তাহলে এই বোকামিটা করা যাবে না। ঠিক আছে, পরিবহন টিস্যু দুজনের মধ্যেই আছে, কিন্তু একটু স্লাইট ডিফারেন্স আছে, এটা আমি পড়ানোর সময় বলবো। আচ্ছা, তাহলে এখন আসি যেটা আজকের আমাদের নতুন পড়া কি। আজকের আমাদের নতুন পড়া হচ্ছে দুজনের নামই দেখো, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মানে নগ্ন বীজি, আবৃত বীজি। তার মানে আর যাই হোক, দুজনে কি সৃষ্টি করতেছে?
বীজ সৃষ্টি করে, দুইজনে কি সৃষ্টি করে? বীজ সৃষ্টি করে। বীজ সৃষ্টি করে বিধায় এদেরকে স্পারমাটোফাইটা বলে। বীজ সৃষ্টি করে বিধায় এদেরকে কি বলে? স্পারমাটোফাইটা। দ্যাট মিন্স নগ্নবীজি, আবৃতবীজি বা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মকে আমরা একত্রে কিসের অন্তর্ভুক্ত করতে পারি? স্পারমাটোফাইটার অন্তর্ভুক্ত করতে পারি। কেন? কারণ তারা উভয়ই কি সৃষ্টি করে? উভয়ই হচ্ছে বীজ সৃষ্টি করে। উভয়ই কি সৃষ্টি করে? বীজ সৃষ্টি করে। ঠিক আছে, এটা একটা জিনিস গেল। এরপরে আমরা আরেকটু জিনিস করি, যেটা সেটা হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি, মানে মেইন কথাটা হচ্ছে বীজ নিয়ে, যে বীজকে একটা আবৃত করে রাখে, একটা অনাবৃত বা নগ্ন করে রাখতেছে। তো তোমার তো আগে মনে রাখতে হবে বীজ কিসের মধ্যে থাকে। মনে করো এই হচ্ছে বীজ, ঠিক আছে? এটা থাকে কিসের মধ্যে আমরা জানি? এটা থাকে হচ্ছে ফলের মধ্যে। ফল কার পরিণতি? ফুলের। ফুলের একদম একদম স্পেসিফিক যদি আমরা জানতে চাই, ফুলের কোন অংশের পরিণতি? গর্ভাশয়ের পরিণতি। তার মানে নরমালি কি হয়? গর্ভাশয় থাকবে, যে গর্ভাশয়টা ফলের সৃষ্টি হবে, যেই ফল আলটিমেটলি বীজকে আবৃত করে রাখবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল হওয়ার কথা। তাহলে যে নগ্নবীজি, তার আসলে কি নাই? তাহলে নগ্নবীজি উদ্ভিদে মনে রাখবো যে নগ্নবীজিতে এখানে দেখি, নগ্নবীজিতে আসলে কি নাই? গর্ভাশয় নাই। এই কারণে কি হয় না? কোনো ফল হয় না। যার কারণে বীজগুলা কেমন থাকতেছে? অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকতেছে। তাহলে ঠিক রিভার্স কথাগুলো আবৃত বীজের জন্য হবে। তাহলে আবৃত বীজিতে কি? গর্ভাশয় আছে, ফল সৃষ্টি হবে, এই কারণে বীজগুলা আবৃত অবস্থায় থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, এটা কিন্তু তোমাকে একদম একটা বেসিক, এটাই হচ্ছে মেইন জিনিস, যে নগ্নবীজি আবৃত বীজের কথাটা, যে কেন নগ্নবীজি নাম হইলো আর কেন আবৃত বীজি নাম হইলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দাঁড়াও আমরা এগুলাকে একটু বক্স করি। আচ্ছা, এবার আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদটাকে বীজপত্র ধারণ করার ক্যাপাসিটির উপর বেস করে দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে? আবৃতবীজী উদ্ভিদটাকে বীজপত্রের সংখ্যা বা বীজপত্র ধারণ করার ক্যাপাসিটির উপর বেস করে দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে? বীজপত্রের উপর বেস করে কয় ভাগে? দুই ভাগে। মনে করো একটা হচ্ছে বীজপত্রের উপর বেস করে, সেটা কি? যদি একটা থাকে তাহলে বলছে একবীজপত্রী, দুইটা থাকলে আমরা তাকে কি বলছি? দ্বিবীজপত্রী। একটা থাকলে একবীজপত্রী, দুইটা থাকলে কি? দ্বিবীজপত্রী। এখন আমি তোমাকে কিছু কমন বৈশিষ্ট্য বলবো, যেগুলো তোমাকে আজীবন মনে রাখতে হবে। ওগুলাই কোনো ভুল করা যাবে না। ঠিক আছে? একদম সবসময় মনে রাখতে হবে। আসি যেটা, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে কোন মূল বিদ্যমান? গুচ্ছ মূল বিদ্যমান। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল বিদ্যমান। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাসটা হচ্ছে সমান্তরাল। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন? সমান্তরাল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার। তারপরে আসো একবীজপত্রী উদ্ভিদের পুষ্প। ঠিক আছে? একবীজপত্রী উদ্ভিদের পুষ্পের গঠনটা কেমন? একবীজপত্রী হচ্ছে কম, ট্রাইমেরাস। ঠিক আছে? তিন স্তবক বিশিষ্ট বা ট্রাইমেরাস। আর দ্বিবীজপত্র হচ্ছে বেশি, 4 অথবা 5, মানে কি টেট্রাও হইতে পারে, পেন্টাও হইতে পারে। টেট্রাও হইতে পারে এবং আরেকটা কি হইতে পারে? পেন্টাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা যেটা, সেটা হচ্ছে কার বীজপত্রটা কই অবস্থিত। এখন একবীজপত্রী, দ্বিবীজপত্রী, কারটা শীর্ষে আর কারটা পার্শ্বে। একদম সিম্পল কথা, যেটা সেটা হচ্ছে একবীজপত্রী বললে আমাদের মাথায় সবার আগে কোন উদাহরণটা আসে? ধান। তো বাংলাদেশে একসময় একটা মার্কাই ছিল ধানের শীষ। তাহলে একবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের অবস্থান কোথায়? একবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের অবস্থান হচ্ছে শীর্ষে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে কোথায়? পার্শ্বে। পরের কথাটা আসি, যেটা সেটা হচ্ছে তুমি আম গাছ, ধান গাছ, মনে করো আম গাছ দ্বিবীজপত্রী, ধান গাছ একবীজপত্রী, কোনটাকে দেখছো পাশে মোটা হইতে? আম গাছকে। তাহলে পার্শ্ব বৃদ্ধি আছে কার? দ্বিবীজপত্রী উদ্ভিদে। তাহলে আমরা মনে রাখবো যে পার্শ্ব বৃদ্ধি থাকবে দ্বিবীজপত্রীতে, থাকবে না একবীজপত্রীতে। এখন তোমাদের কাছে আমার যে প্রশ্ন, সেটা হচ্ছে পার্শ্ব বৃদ্ধির জন্য একটা মডিফাইড টিস্যু দরকার। পার্শ্ব বৃদ্ধির জন্য একটা মডিফাইড টিস্যু দরকার। কাইন্ডলি তোমরা ওই টিস্যুর নাম লিখো সবাই। পার্শ্ব বৃদ্ধির জন্য একটা মডিফাইড টিস্যু দরকার, ওই টিস্যুটার নাম লিখবা।
না না, মডিফাইড টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু তো নর্মাল টিস্যু, এটা তো আর রূপান্তরিত টিস্যু হইলো না, এটা অ্যাকচুয়াল টিস্যুই। আমিও বুঝতেছি আসলে আজকের দিনটায় মনে করো আসলে রুটিনটা তোমাদের তোমাদের পরীক্ষার মানে রেজাল্ট দিবে এইটা নিয়ে তো অনেক খেলা খেলছে, এই কারণে ঝামেলা হয়েছে। যদি এটা আমরা আগে থেকে জানতাম তাহলে আমরা এই ক্লাসটাকে উইথড্র করার একটা চিন্তা ভাবনা করতাম, কিন্তু যেহেতু রুটিন মেনটেন করতে হবে আমাদের, তার চেয়ে বড় কথা মনে করো আমিও সবসময় ফ্রি থাকি না, তো ওই হিসাব করে যেহেতু আমি আজকে ফ্রি আছি এই কারণে তোমাদের হচ্ছে ক্লাসটা নিচ্ছি, না তো মনে করো আমারও কোনো ইচ্ছা ছিল না যে আজকের দিনে তোমাদের এরকম কোনো ক্লাস রাখি আমরা, ঠিক আছে, কিন্তু এখন মনে করো ঠেকাই পরে আমরা রাখতেছি আর কিছু না। তো একটু কষ্ট হইলেও করে নাও, কারণ ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্লাসটা যদি শুনো তোমার জন্য ইজি হবে, না শুনলে তুমি একটু লস করে যাবা, ঠিক আছে। আচ্ছা, যেটা অ্যান্সার দিচ্ছ তোমরা ভাজক টিস্যু অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে ক্যাম্বিয়াম। আমি তো তোমাকে বারবার বলতেছিলাম মডিফাইড, ভাজক টিস্যু তোর প্রকৃত টিস্যুই। তাহলে যার পার্শ্ববৃদ্ধি আছে তার কি আছে, ক্যাম্বিয়াম আছে, যার পার্শ্ববৃদ্ধি নাই তার ক্যাম্বিয়াম নাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দেখো, আমি তোমাকে শুরুতে সব জিনিস পড়াই দিলাম, একটা মোটামুটি একটা আইডিয়া তোমাকে নেওয়াই দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারে পড়ার মধ্যে যাব, ঠিক আছে। আচ্ছা, এটা আমি সেভ করে রাখি। এবার আমরা একটু শুরুর দিককার কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দেখব, ঠিক আছে। যে ইন্ট্রোডাক্টরি কথার মধ্যে কি কি তোমার পড়তে হবে, এগুলো এমসিকিউ তো অনেক আসে। যেমন এই যে প্রথমে আমি তোমাকে দেখাই দিছি, বীজ উৎপন্নকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে স্পারমাটোফাইটা বলে, পড়ছি আমরা মাত্র, ঠিক আছে। তারপর এগুলা পরীক্ষায় আসে, খেয়াল রেখো। উৎপত্তি যদি বলে অ্যান্সার দিবা ডেভোনিয়ান যুগ, উৎপত্তি বললে ডেভোনিয়ান যুগ, আর বিস্তৃতি বললে মেসোজোয়িক যুগ। উৎপত্তি বললে ডেভোনিয়ান যুগ, আর বিস্তৃতি বললে আমরা অ্যান্সার কি দিব, মেসোজোয়িক যুগ। জিমনোস্পার্ম শব্দটা কোথা থেকে আসছে এটা পড়তে পারবো, সমস্যা নাই। থিওফ্রাস্টাস, যাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, উনি তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টিস গ্রন্থিতে এটা ব্যবহার করেন। তারপরে এই সংজ্ঞাটার মধ্যে দেখো আমি তোমাকে পড়াইছি, গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, এই কারণে বীজ কেমন থাকে, নগ্ন অবস্থায় থাকে বলে এদেরকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলি, ঠিক আছে। আচ্ছা, প্রজাতির সংখ্যার মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা সবসময় পড়তে বলছি, ঠিক আছে। বাংলাদেশে প্রাপ্ত আহ, আচ্ছা, তোমরা যদি ছুটি চাও তাহলে মন মতো বের হয়ে যাও, কারণ ক্লাস তো থাকেই গ্রুপে, তোমরা পরে দেখে নিতে পারবা, কিন্তু আমার ক্লাসটা করতে দাও, আজারের জিনিসপত্র এখানে লেখো না। খুব ভালো একটা মুডে আছি, সুন্দর মতো পড়ানোর চিন্তা ভাবনা করে আছি, মেজাজটা খারাপ হয়ে গেলে কিন্তু তোমাদের লস হবে। আসলে যেটা সেটা হচ্ছে বলতেছিলাম যে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা দেখলেই ওগুলো পড়বা, এবং স্পেশালি কয় প্রজাতির পাওয়া যায়, 5 প্রজাতির। এটা দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, 17 সালে একবার আসছে, 19 সালে একবার আসছে। আচ্ছা, তারপরে এখানে কিছু কথাবার্তা আছে যে কোনটা কই পাওয়া যায়, এগুলো সবই আমি তোমাকে একটা জায়গা আছে বা কম্পোনেন্ট বুকে দিয়ে দিচ্ছি, একটু পরে দেখা দেবো এখান থেকে কিভাবে কি পড়বা। তোমার এখান থেকে যে লাইনগুলো পড়তে হবে, যে নেটাম সম্পর্কে একটু মনে রাখবা, এবং তুমি এটা মনে রাখবা এই নেটাম হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের সাথে একটু সাদৃশ্য আছে, ঠিক আছে। নেটামের কার সাথে সাদৃশ্য আছে, আবৃতবীজী উদ্ভিদের সাথে, এটাও একটু পরে দেখাই দিচ্ছি। নিচের দিকে দেখো, এটা 4টা বিভাগের কথা বলছে, নগ্নবীজী উদ্ভিদের কয়টা বিভাগের কথা বলছে, 4টা। দেখো, একটা নাম হচ্ছে গিঙ্গোফাইটা, একটা সাইকাডোফাইটা, একটা নিটোফাইটা, একটা কনিফেরোফাইটা, ঠিক আছে। এখন নামগুলো তো আমাদের মনে রাখতে হবে, এই নামগুলো মনে রাখার জন্য লেখো কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল, কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। ঠিক আছে, কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। তাহলে দেখো, কণিকা দিয়ে হচ্ছে কনিফেরোফাইটা,
নিয়ে দিয়ে হচ্ছে নিটোফাইটা, যে জিএনই না, জি উচ্চারণ হয় না, এটা অ্যাকচুয়ালি নিটোফাইটা। সাইপ্রাস মানে সাইকাডোফাইটা, আর গ্যালো মানে গিঙ্গোফাইটা। ঠিক আছে, সাইপ্রাস মানে কি সাইকাডোফাইটা, আর গ্যালো মানে গিঙ্গোফাইটা। এখন এটা একটু খেয়াল রাখো, এই যে সাইপ্রাসে গেল, এদের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। এদের শুক্রাণু মানে ফ্লাজেলা যুক্ত, এবং সেটা বহু ফ্লাজেলাই আসলে। ঠিক আছে, মনে রাখবা যে সাইপ্রাসে গেল যারা তাদের হচ্ছে শুক্রাণু ফ্লাজেলা বিশিষ্ট। সাইপ্রাসে গেল যারা তাদের শুক্রাণু কেমন, ফ্লাজেলা বিশিষ্ট। সেটা সাইকাডোফাইটা হইতে পারে এবং গিঙ্গোফাইটাও হইতে পারে। ঠিক আছে, তাহলে কি কোনিফেরোফাইটা, নিটোফাইটা, এদের হয়তো ফ্লাজেলা নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা, এটা আমরা একটু পরেই দেখতেছি। এখানে দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা, সেকোইয়া, সেমিপারভেন্সে। ঠিক আছে, সেমিপারভিনেন্স আর জাইগেন্টিয়া, দুইটা নিয়ে, এই জাইগেন্টিয়া নিয়ে একবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। উচ্চতা দেওয়া আছে, সবচেয়ে প্রাচীন বৃক্ষ ব্রিসেলকোন পাইন। আচ্ছা, তারপরে দেখো যে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে নিটোফাইটা। খেয়াল করছো, নিটোফাইটা, বা যেটাতে উদাহরণই হচ্ছে নিটাম। এই কারণে নিটোফাইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলাবিহীন। নিটোফাইটার শুক্রাণু কেমন, ফ্লাজেলাবিহীন। নিটোফাইটার শুক্রাণু কেমন, ফ্লাজেলাবিহীন। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে ইফেড্রা একটা ব্যতিক্রম ধর্মী কেন, দেখে এখানে লিখে দিচ্ছি দেখো, ইফেড্রা উদ্ভিদে দিনিষেক ঘটে। ব্যতিক্রম হচ্ছে, আমরা উদ্ভিদের প্রজনন পড়ছি, উদ্ভিদের প্রজননে আমরা পড়ছিলাম দিনিষেক কার বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদ। দিনিষেক কার বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদ। তো নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক হবে না, নগ্নবীজী উদ্ভিদে কি হবে না, দিনিষেক হবে না। একটাই ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটাকে ইফেড্রা। ইফেড্রা একটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি ঘটে, দিনিষেক ঘটে। এই কথা মনে রাখতে হবে। এবং ইফেড্রা থেকে আমরা ইফেড্রিন নামক ওষুধ পাই, যেটা শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই লিফ স্কার নামক একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য আছে। ভিন্নধর্মী বৈশিষ্ট্য বললে অ্যান্সার কি দিবা, লিফ স্কার। ভিন্নধর্মী বৈশিষ্ট্য বলে অ্যান্সার কি দিবা, লিফ স্কার। সিম্পল কথা, সেটা হচ্ছে তোমার যদি ছোট থাকতে কোথাও তুমি ব্যথা ব্যথা পাও, মনে করো হাত পায়ে যদি কেটে যায় বা কপাল টপালে যদি কেটে যায়, দেখবে একটা দাগ রয়ে গেছে, এবং ওই দাগটা তোমার রেগুলার স্কিনের সাথে মিলে না, একটু স্লাইটলি এলিভেটেড, মানে একটু উঁচা বা কালারটা একটু চেঞ্জ আছে, ওইগুলাকে আমরা বলি স্কার। তো নগ্নবীজী উদ্ভিদে যে জায়গায় পাতা থাকে, ওই জায়গা থেকে যখন পাতাটা খসে পড়ে যায়, তখন ওই জায়গায় এরকম একটা স্কার তৈরি হয়, এবং ওই জায়গায় নতুন করে আর কখনো পাতা তৈরি হয় না। এই কারণে ওইটাকে বলা হয় লিফ স্কার। এবং এটা একমাত্র কার বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। একমাত্র কার বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই অংশগুলার কথাবার্তা। এবার যাই হচ্ছে আমরা এই যে এখানে তোমার সব দেওয়া আছে, এটা তোমাদের কম্পেনিয়ন বুকের পেজ। আমি এতক্ষণ যা যা বলছি এখানে সব সুন্দর মতোই দেওয়া আছে। ঠিক আছে, ইনফ্যাক্ট কিছু তথ্য আজিবুর স্যার মিলাই টিলাই দেওয়া। তো বই থেকে ওই অংশটুকু রিডিং পড়বা, লাইন দাগাবা সুন্দর মতো করে, তারপর এখান থেকে তথ্যগুলাকে মুখস্থ করে নিবা। ক্লিয়ার? এবার আসি আমরা আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা যেমন ব্রায়োফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছিলাম, তেমনি আমরা আজকে এখানে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যও পড়বো। ওকে, আসি। আচ্ছা, ভালো মতো খেয়াল করবা, যেভাবে বলবো সুন্দর মতো শুনবা। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কথাটার পাশে সুন্দর মতো এভাবে আমরা লিখবো সমান সমান দিয়ে, এটা হচ্ছে স্থলজ অবলিক জলজ। তার মানে আমরা স্থলজ নগ্নবীজীও পাইতে পারি, জলজ নগ্নবীজীও পাইতে পারি, তাই? মোটেও না, এটাই ভুল করবে সবাই। তুমি মনে রাখবা যে জলজ হবে না, কেবল এবং কেবলমাত্র নগ্নবীজী উদ্ভিদকে আমরা কই পাবো, স্থলে পাবো। ঠিক আছে, যেমন ব্রায়োফাইটায় তুমি কিন্তু উভচর পাইছো, টেরিডোফাইটাও মোটামুটি পানি মাটি সমস্যা না, মানে পানির কাছাকাছি হইলেও সমস্যা নাই। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা একদম ফিক্সড, মনে রাখতে হবে, সে হচ্ছে স্থলজ, তার কি নাই, কোনো প্রকার জলজ প্রজাতি নাই, এটা যেন মনে থাকে। ঠিক আছে, স্থলজ থাকবে কিন্তু তার কোনো প্রকার কি নাই, জলজ প্রজাতি নাই। এটা একটা কথা গেল। তারপর আমি তোমাকে একটু আগে বলছি যে টেরিডোফাইটি স্পোরোফাইটিক দশা ছিল, তাহলে নগ্নবীজিতেও কি হবে, স্পোরোফাইটিক দশা প্রধান হবে। তো দেখো লিখছে স্পোরোফাইটিক, দেখো স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি তৈরি করায়, স্পোর। স্পোরোফাইট মানে কি তৈরি করায়, স্পোর। স্পোর মানে কি, রেণু। এখানে দেখো লিখছে স্পোর তৈরি করতেছে হেটারোস্পোরাস, মানে স্পোর তো তৈরি করতেছে মানলাম, কিন্তু কোনোটাই কি সমান না, অসমান। এখানে দেখো অসম রেণু প্রসূ বা হেটারোস্পোরাস, মানে কি হয় একটা ছোট হবে আরেকটা বড় হবে, তাহলে এই অসম আকৃতির হলো। তো ছোটটাকে আমরা কি বলবো, মাইক্রোস্পোর। বড়টাকে আমরা বলবো
মেগাস্পোর। ছোটটাকে আমরা বলবো মাইক্রোস্পোর, বড়টাকে আমরা কি বলবো? মেগাস্পোর। আমরা নর্মালি জানি যে যদি এই স্পোরগুলো পরবর্তীতে গ্যামিটে কনভার্ট হয় তাহলে ছোটটা কোন গ্যামিট তৈরি করবে? পুং গ্যামিট। আর বড়টা কোন গ্যামিট তৈরি করবে? স্ত্রী গ্যামিট। তাহলে যদি প্রশ্ন করে মাইক্রোস্পোরোফিল কি তৈরি করে, তুমি মনে রাখবা পুং গ্যামিট। মেগাস্পোরোফিল বা মেগাস্পোর কি তৈরি করে? স্ত্রী গ্যামিট। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা টার্ম আসছে দেখো, এই যে মাইক্রোস্পোরোফিল মানে প্রতিটা স্পোরের পাশে এরকম কিছু পাতা থাকে, যে পাতাগুলো এরকম গুচ্ছ, চারপাশ দিয়ে গুচ্ছ হইতে 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 এরকম একটা কোণের মতো গঠন তৈরি করে। ঠিক আছে? কিসের মতো গঠন তৈরি করে? কোণের মতো। তো দেখো এই যে লিখছে রেণুপত্র মানে হচ্ছে স্পোরোফিলের যেগুলা, এই যে স্পোরোফিল গুলা ঘনভাবে সন্নিবেশিত হয়ে একটা কোণ তৈরি করে। এই কোণটার নাম হচ্ছে স্ট্রবিলাস। এই কোণটাকে কি নামে ডাকা হয়? স্ট্রবিলাস। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে ঘন সন্নিবেশিত হয়ে তারা কি তৈরি করে? স্ট্রবিলাস গঠন করে। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সেটা হচ্ছে স্ট্রবিলাস বললেই মনে রাখতে হবে পুং। স্ট্রবিলাস বললেই কি মনে রাখতে হবে? পুং। স্ট্রবিলাস বললেই কি মনে রাখতে হবে? পুং। তার মানে কেবল কোন স্ট্রবিলাসের অস্তিত্ব আছে? পুং স্ট্রবিলাসের অস্তিত্ব আছে। কোন স্ট্রবিলাসের অস্তিত্ব আছে? পুং স্ট্রবিলাসের অস্তিত্ব আছে। তাহলে পরে তোমাকে যদি পরীক্ষা এখন প্রশ্ন করা হয় সত্য মিথ্যার মধ্যে যে মাইক্রোস্পোরোফিল গুলা স্ট্রবিলাস তৈরি করে, সত্য। আবার প্রশ্ন করলো মেগাস্পোরোফিল গুলা স্ত্রী স্ট্রবিলাস তৈরি করে। আর তুমি চিন্তা করলা মেগা যেহেতু বড়, বড় মানে স্ত্রী গ্যামেট তৈরি করে, তাহলে মেগাস্পোরোফিল স্ত্রী স্ট্রবিলাস, লাইনটা তো ঠিকই আছে। কিন্তু না, যতই লাইন ঠিক থাকুক না কেন তোমাকে মনে রাখতে হবে স্ট্রবিলাস মানেই সেটা আসলে কোনটা হইতে হবে? পুং। স্ট্রবিলাস মানেই কোনটা হইতে হবে? পুং। তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না। তাহলে সবসময় মনে রাখবা যে স্ট্রবিলাস বললেই সেটা হচ্ছে পুং স্ট্রবিলাস। তাহলে কোন স্পোরোফিল স্ট্রবিলাস তৈরি করবে? মাইক্রোস্পোরোফিল বা পুং স্পোরোফিল গুলাই কেবল কি তৈরি করতে পারবে? স্ট্রবিলাস তৈরি করতে পারবে। এটা আমরা একটু পরে আরেক জায়গায় পাবো, কিন্তু এটা ভালো মতো মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষা ভুল হয় আমাদের। আচ্ছা, তারপরে আমি তোমাদের মাত্র পরে আসছি যে নগ্নবীজ উদ্ভিদে কি নাই? গর্ভাশয় নাই, ফল হয় না, এই কারণে নগ্ন অবস্থায় থাকে। দুইবার লিখছে দেখো, ফল হয় না বলে নগ্ন অবস্থায় থাকে। তারপর দেখো নগ্নবীজ উদ্ভিদে কি ঘটে না? দিন নিষেক ঘটে না, ব্যতিক্রম কেই ফেডরা, এটাও আমরা পড়ে আসছি। যেহেতু দিন নিষেক ঘটে না এই কারণে এদের শস্য কেমন? হ্যাপ্লয়েড, এবং সেটা নিষেকের পূর্বে তৈরি হয়। মনে করে দেখো আবৃতবীজী উদ্ভিদে আমরা উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে বলছি যে দ্বি নিষেক হয়। দ্বি নিষেক মানে কি? একই সময় দুইটা শুক্রাণুর একটা ডিম্বাণুর সাথে আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে নিষিক্ত হবে। যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় ওইখান থেকে হচ্ছে ভ্রূণ উৎপন্ন হয়, আর যখন শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিত হয় তখন ওইখান থেকে শস্য নির্গত হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের শস্যটা তাহলে কেমন হবে? ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কেমন হবে? ট্রিপ্লয়েড হবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা সব পড়ে ফেলছি, আগে উদ্ভিদের প্রজননে পড়লাম। ওকে, আচ্ছা। এরপর দেখা আসছে যে পরিবহন টিস্যু। বলছিলাম না যে নগ্নবীজী বলো আবৃতবীজী বলো দুইজনের মধ্যেই পরিবহন টিস্যু থাকবে। এখন পরিবহন টিস্যু কি আছে? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের দুইটা প্রধান উপাদান, একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ভেসেল। আর ফ্লোয়েমের দুইটা প্রধান উপাদান হচ্ছে সিভনল আর সঙ্গী কোষ। তো দেখা গেছে নগ্নবীজী উদ্ভিদ আবার এদের মধ্যে কেউ থাকে কেউ থাকে না। পরিবহন টিস্যু থাকে কিন্তু পুরোপুরি থাকে না, হয়তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো যে কে থাকে কে থাকে না এটা মনে রাখার জন্য আমরা লিখবো একটা জিনিস, এরকম লিখবা সবাই যে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই অবস্থায় থাকতেছে। তাহলে ঠিক রিভার্স কথাগুলো আবৃত বীজের জন্য হবে। তাহলে তাহলে আবৃত বীজিতে কি গর্ভাশয় আছে, ফল ফল সৃষ্টি হবে, এই কারণে বীজগুলা আবৃত অবস্থায় থাকবে। ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু তোমাকে একদম একটা বেসিক, এটাই হচ্ছে মেইন জিনিস যে নগ্নবীজি আবৃত বীজের কথাটা, যে কেন নগ্নবীজি নাম হইলো আর কেন আবৃত বীজি নাম হইলো। ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও আমরা এগুলাকে একটু বক্স করি। আচ্ছা, এবার আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদটাকে বীজপত্র ধারণ করার ক্যাপাসিটির উপর বেস করে দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে? আবৃতবীজী উদ্ভিদটাকে বীজপত্রের সংখ্যা বা বীজপত্র ধারণ করার ক্যাপাসিটির উপর বেস করে দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে? বীজপত্রের উপর বেস করে কয় ভাগে? দুই ভাগে। মনে করো একটা হচ্ছে বীজপত্রের উপর বেস করে, সেটা কি যদি একটা থাকে তাহলে বলছে একবীজপত্রী, দুইটা থাকলে আমরা তাকে কি বলছি? দ্বিবীজপত্রী। একটা থাকলে একবীজপত্রী, দুইটা থাকলে কি? দ্বিবীজপত্রী। এখন আমি তোমাকে কিছু কমন বৈশিষ্ট্য বলবো যেগুলো তোমাকে আজীবন মনে রাখতে হবে, ওগুলাই কোনো ভুল করা যাবে না। ঠিক আছে? একদম সবসময় মনে রাখতে হবে। আসি যেটা, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে কোন মূল বিদ্যমান? গুচ্ছ মূল বিদ্যমান। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল বিদ্যমান।
একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাসটা হচ্ছে সমান্তরাল। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন? সমান্তরাল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার। তারপরে আসো একবীজপত্রী উদ্ভিদের পুষ্প। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের পুষ্পের গঠনটা কেমন? একবীজপত্রী হচ্ছে কম, ট্রাইমেরাস। ঠিক আছে, তিন স্তবক বিশিষ্ট বা ট্রাইমেরাস। আর দ্বিবীজপত্র হচ্ছে বেশি, 4 অথবা 5, মানে কি টেট্রাও হইতে পারে, পেন্টাও হইতে পারে। টেট্রাও হইতে পারে এবং আরেকটা কি হইতে পারে? পেন্টাও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি আমরা যেটা, সেটা হচ্ছে কার বীজপত্রটা কই অবস্থিত। এখন একবীজপত্রী দ্বিবীজপত্রী, কারটা শীর্ষে আর কারটা পার্শ্বে। একদম সিম্পল কথা যেটা, সেটা হচ্ছে একবীজপত্রী বললে আমাদের মাথায় সবার আগে কোন উদাহরণটা আসে? ধান। তো বাংলাদেশে একসময় একটা মার্কাই ছিল ধানের শীষ। তাহলে একবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের অবস্থান কোথায়? একবীজপত্রী উদ্ভিদে বীজপত্রের অবস্থান হচ্ছে শীর্ষে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে কোথায়? পার্শ্বে। পরের কথাটা আসি যেটা, সেটা হচ্ছে তুমি আম গাছ ধান গাছ, মনে করো আম গাছ দ্বিবীজপত্রী, ধান গাছ একবীজপত্রী, কোনটাকে দেখছো পাশে মোটা হইতে? আম গাছকে। তাহলে পার্শ্ব বৃদ্ধি আছে কার? দ্বিবীজপত্রী উদ্ভিদে। তাহলে আমরা মনে রাখবো যে পার্শ্ব বৃদ্ধি থাকবে দ্বিবীজপত্রীতে, থাকবে না একবীজপত্রীতে। এখন তোমাদের কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, পার্শ্ব বৃদ্ধির জন্য একটা মডিফাইড টিস্যু দরকার। পার্শ্ব বৃদ্ধির জন্য একটা মডিফাইড টিস্যু দরকার। কাইন্ডলি তোমরা ওই টিস্যুর নাম লিখো সবাই। পার্শ্ব বৃদ্ধির জন্য একটা মডিফাইড টিস্যু দরকার, ওই টিস্যুটার নাম লিখবা। না না, মডিফাইড টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু তো নরমাল টিস্যু, এটা তো রূপান্তরিত টিস্যু হইলো না, এটা অ্যাকচুয়াল টিস্যুই। আমিও বুঝতেছি আসলে আজকের দিনটায় মনে করো আসলে রুটিনটা তোমাদের তোমাদের পরীক্ষার মানে রেজাল্ট দিবে এইটা নিয়ে তো অনেক খেলা খেলছে, এই কারণে ঝামেলা হয়েছে। যদি এটা আমরা আগে থেকে জানতাম তাহলে আমরা এই ক্লাসটাকে উইথড্র করার একটা চিন্তা ভাবনা করতাম, কিন্তু যেহেতু রুটিন মেনটেন করতে হবে আমাদের, তার চেয়ে বড় কথা মনে করো আমিও সবসময় ফ্রি থাকি না। তো ওই হিসাব করে যেহেতু আমি আজকে ফ্রি আছি, এই কারণে তোমাদের হচ্ছে ক্লাসটা নিচ্ছি, না তো মনে করো আমারও কোনো ইচ্ছা ছিল না যে আজকের দিনে তোমাদের এরকম কোনো ক্লাস রাখি আমরা। ঠিক আছে, কিন্তু এখন মনে করো ঠেকাই পরে আমরা রাখতেছি, আর কিছু না। তো একটু কষ্ট হইলেও করে নাও, কারণ ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্লাসটা যদি শুনো তোমার জন্য ইজি হবে, না শুনলে তুমি একটু লস করে যাবা। ঠিক আছে, আচ্ছা যেটা অ্যান্সার দিচ্ছ তোমরা ভাজক টিস্যু অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে ক্যাম্বিয়াম। আমি তো তোমাকে বারবার বলতেছিলাম মডিফাইড, ভাজক টিস্যু তোর প্রকৃত টিস্যুই। তাহলে যার পার্শ্ববৃদ্ধি আছে তার কি আছে? ক্যাম্বিয়াম আছে। যার পার্শ্ববৃদ্ধি নাই তার ক্যাম্বিয়াম নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দেখো, আমি তোমাকে শুরুতে সব জিনিস পড়াই দিলাম, একটা মোটামুটি একটা আইডিয়া তোমাকে নেওয়াই দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারে পড়ার মধ্যে যাব। ঠিক আছে, আচ্ছা এটা আমি সেভ করে রাখি। এবার আমরা একটু শুরুর দিককার কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দেখব। ঠিক আছে, যে ইন্ট্রোডাক্টরি কথার মধ্যে কি কি তোমার পড়তে হবে, এগুলো এমসিকিউ তো অনেক আসে। যেমন এই যে প্রথমে আমি তোমাকে দেখাই দিয়েছি, বীজ উৎপন্নকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে স্পারমাটোফাইটা বলে, পড়ছি আমরা মাত্র। ঠিক আছে, তারপর এগুলা পরীক্ষায় আসে, খেয়াল রেখো। উৎপত্তি যদি বলে অ্যান্সার দিবা ডেভোনিয়ান যুগ, উৎপত্তি বললে ডেভোনিয়ান যুগ, আর বিস্তৃতি বললে মেসোজোয়িক যুগ। উৎপত্তি বললে ডেভোনিয়ান যুগ, আর বিস্তৃতি বললে আমরা অ্যান্সার কি দিব? মেসোজোয়িক যুগ। জিমনোস্পার্ম শব্দটা কোথা থেকে আসছে এটা পড়তে পারবো, সমস্যা নাই। থিওফ্রাস্টাস, যাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, উনি তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টিস গ্রন্থিতে এটা ব্যবহার করেন। তারপরে এই সংজ্ঞাটার মধ্যে দেখো আমি তোমাকে পড়াইছি, গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, এই কারণে বীজ কেমন থাকে? নগ্ন অবস্থায় থাকে বলে এদেরকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলি। ঠিক আছে, আচ্ছা প্রজাতির সংখ্যার মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা সবসময় পড়তে বলছি। ঠিক আছে, বাংলাদেশে প্রাপ্ত আচ্ছা তোমরা যদি ছুটি চাও তাহলে মন মতো বের হয়ে যাও, কারণ ক্লাস তো থাকেই গ্রুপে, তোমরা পরে দেখে নিতে পারবা, কিন্তু আমার ক্লাসটা করতে দাও। আজারের জিনিসপত্র এখানে লিখো না। খুব ভালো একটা মুডে আছি, সুন্দর মতো পড়ানোর চিন্তা ভাবনা করে আছি। মেজাজটা খারাপ হয়ে গেলে কিন্তু তোমাদের লস হবে।
আসলে যেটা সেটা হচ্ছে বলতেছিলাম যে বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা দেখলেই ওগুলো পড়বা, এবং স্পেশালি কয় প্রজাতির পাওয়া যায়, 5 প্রজাতির। এটা 2বার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, 17 সালে একবার আসছে, 19 সালে একবার আসছে। আচ্ছা, তারপরে এখানে কিছু কথাবার্তা আছে যে কোনটা কই পাওয়া যায়, এগুলো সবই আমি তোমাকে একটা জায়গা আছে বা কম্পোনেন্ট বুকে দিয়ে দিচ্ছি, একটু পরে দেখা দেবো এখান থেকে কিভাবে কি পড়বা। তোমার এখান থেকে যে লাইনগুলো পড়তে হবে, যে নেটাম সম্পর্কে একটু মনে রাখবা, এবং তুমি এটা মনে রাখবা এই নেটাম হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের সাথে একটু সাদৃশ্য আছে, ঠিক আছে? নেটামের কার সাথে সাদৃশ্য আছে? আবৃতবীজী উদ্ভিদের সাথে। এটাও একটু পরে দেখাই দিচ্ছি। নিচের দিকে দেখো, এটা 4টা বিভাগের কথা বলছে। নগ্নবীজী উদ্ভিদের কয়টা বিভাগের কথা বলছে? 4টা। দেখো, একটা নাম হচ্ছে গিঙ্গোফাইটা, একটা সাইকাডোফাইটা, একটা নিটোফাইটা, একটা কনিফেরোফাইটা। ঠিক আছে? এখন নামগুলো তো আমাদের মনে রাখতে হবে। এই নামগুলো মনে রাখার জন্য লেখো কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। ঠিক আছে? কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। তাহলে দেখো, কণিকা দিয়ে হচ্ছে কনিফেরোফাইটা, নিয়ে দিয়ে হচ্ছে নিটোফাইটা। এই যে জিএনই না, জি উচ্চারণ হয় না, এটা অ্যাকচুয়ালি নিটোফাইটা। সাইপ্রাস মানে সাইকাডোফাইটা, আর গেল মানে গিঙ্গোফাইটা। ঠিক আছে? সাইপ্রাস মানে কি? সাইকাডোফাইটা, আর গেল মানে গিঙ্গোফাইটা। এখন এটা একটু খেয়াল রাখো, এই যে সাইপ্রাসে গেল, এদের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। এদের শুক্রাণু মানে ফ্লাজেলা যুক্ত, এবং সেটা বহু ফ্লাজেলাই আসলে। ঠিক আছে? মনে রাখবা যে সাইপ্রাসে গেল যারা তাদের হচ্ছে শুক্রাণু ফ্লাজেলা বিশিষ্ট। সাইপ্রাসে গেল যারা তাদের শুক্রাণু কেমন? ফ্লাজেলা বিশিষ্ট। সেটা সাইকাডোফাইটা হইতে পারে এবং গিঙ্গোফাইটাও হইতে পারে। ঠিক আছে? তাহলে কি কনিফেরোফাইটা, নিটোফাইটা, এদের হয়তো ফ্লাজেলা নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা, এটা আমরা একটু পরেই দেখতেছি। এখানে দেখো, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? সেকোইয়া, সেমিপারভেন্সে। ঠিক আছে? সেমিপারভেরেন্স আর জাইগেন্টিয়া, দুইটা নিয়ে, এই জাইগেন্টিয়া নিয়ে একবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। উচ্চতা দেওয়া আছে। সবচেয়ে প্রাচীন বৃক্ষ ব্রিসলকোন পাইন। আচ্ছা, তারপর দেখো যে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে নিটোফাইটা। খেয়াল করছো? নিটোফাইটা, বা যেটাতে উদাহরণই হচ্ছে নিটাম। এই কারণে নিটোফাইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলাবিহীন। নিটোফাইটার শুক্রাণু কেমন? ফ্লাজেলাবিহীন। নিটোফাইটার শুক্রাণু কেমন? ফ্লাজেলাবিহীন। ওকে? আচ্ছা, তারপর দেখো এই যে ইফেড্রা একটা ব্যতিক্রম ধর্মী কেন? এখানে লিখে দিচ্ছি, দেখো, ইফেড্রা উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। ব্যতিক্রম হচ্ছে, আমরা উদ্ভিদের প্রজনন পড়ছি, উদ্ভিদের প্রজননে আমরা পড়ছিলাম দ্বিনিষেক কার বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদ। দ্বিনিষেক কার বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদ। তো নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক হবে না। নগ্নবীজী উদ্ভিদে কি হবে না? দ্বিনিষেক হবে না। একটাই ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটাকে ইফেড্রা। ইফেড্রা একটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি ঘটে? দ্বিনিষেক ঘটে। এই কথাটা মনে রাখতে হবে। এবং ইফেড্রা থেকে আমরা ইফেড্রিন নামক ওষুধ পাই, যেটা শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই লিফ স্কার নামক একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য আছে। ভিন্নধর্মী বৈশিষ্ট্য বললে অ্যান্সার কি দিবা? লিফ স্কার। ভিন্নধর্মী বৈশিষ্ট্য বলে অ্যান্সার কি দিবা? লিফ স্কার। সিম্পল কথা, সেটা হচ্ছে তোমার যদি ছোট থাকতে কোথাও তুমি ব্যথা ট্যাথা পাও, মনে করো হাত পায়ে যদি কেটে যায় বা কপাল টপালে যদি কেটে যায়, দেখবে একটা দাগ রয়ে গেছে, এবং ওই দাগটা তোমার রেগুলার স্কিনের সাথে মিলে না, একটু স্লাইটলি এলিভেটেড, মানে একটু উঁচা বা কালারটা একটু চেঞ্জ আছে, ওইগুলাকে আমরা বলি স্কার। তো নগ্নবীজী উদ্ভিদে যে জায়গায় পাতা থাকে, ওই জায়গা থেকে যখন পাতাটা খসে পড়ে যায়, তখন ওই জায়গায় এরকম একটা স্কার তৈরি হয়, এবং ওই জায়গায় নতুন করে আর কখনো পাতা তৈরি হয় না। এই কারণে ওইটাকে বলা হয় লিফ স্কার। এবং এটা একমাত্র কার বৈশিষ্ট্য? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। একমাত্র কার বৈশিষ্ট্য? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই অংশগুলার কথাবার্তা। এবার যাই হচ্ছে আমরা, এই যে এখানে তোমার সব দেওয়া আছে, এটা তোমাদের কম্পেনিয়ন বুকের পেজ। আমি এতক্ষণ যা যা বলছি এখানে সব সুন্দর মতোই দেওয়া আছে। ঠিক আছে? ইনফ্যাক্ট কিছু তথ্য আজিবুর স্যার মিলাই টিলাই দেওয়া। তো বই থেকে ওই অংশটুকু রিডিং পড়বা, লাইন দাগাবা সুন্দর মতো করে, তারপর এখান থেকে তথ্যগুলাকে মুখস্থ করে নিবা। ক্লিয়ার? এবার আসি আমরা আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে কি? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা যেমন ব্রায়োফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছিলাম, তেমনি আমরা আজকে এখানে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যও পড়বো। ওকে? আসি। আচ্ছা, ভালো মতো খেয়াল করবা, যেভাবে বলবো সুন্দর মতো শুনবা। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কথাটার পাশে সুন্দর মতো এভাবে আমরা লিখবো সমান সমান দিয়ে। এটা হচ্ছে স্থলজ অবলিক জলজ। তার মানে আমরা স্থলজ নগ্নবীজীও পাইতে পারি, জলজ নগ্নবীজীও পাইতে পারি।
তাই মোটেও না, এটাই ভুল করবে সবাই। তুমি মনে রাখবা যে জলজ হবে না, কেবল এবং কেবলমাত্র নগ্নবীজী উদ্ভিদকে আমরা কই পাবো? স্থলে পাবো। ঠিক আছে? যেমন ব্রায়োফাইটায় তুমি কিন্তু উভচর পাইছো, টেরিডোফাইটাও মোটামুটি পানি মাটি সমস্যা না, মানে পানির কাছাকাছি হইলেও সমস্যা নাই। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা একদম ফিক্সড মনে রাখতে হবে, সে হচ্ছে স্থলজ, তার কি নাই, কোনো প্রকার জলজ প্রজাতি নাই, এটা যেন মনে থাকে। ঠিক আছে? স্থলজ থাকবে কিন্তু তার কোনো প্রকার কি নাই, জলজ প্রজাতি নাই। এটা একটা কথা গেল। তারপর আমি তোমাকে একটু আগে বলছি যে টেরিডোফাইটি স্পোরোফাইটিক দশা ছিল, তাহলে নগ্নবীজিতেও কি হবে? স্পোরোফাইটিক দশা প্রধান হবে। তো দেখো লিখছে স্পোরোফাইটিক, দেখো স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি তৈরি করায়? স্পোর। স্পোরোফাইট মানে কি তৈরি করায়? স্পোর। স্পোর মানে কি? রেণু। এখানে দেখো লিখছে স্পোর তৈরি করতেছে হেটারোস্পোরাস, মানে স্পোর তো তৈরি করতেছে মানলাম, কিন্তু কোনোটাই কি সমান না, অসমান। এখানে দেখো অসম রেণুপ্রসূ বা হেটারোস্পোরাস, মানে কি হয় একটা ছোট হবে আরেকটা বড় হবে, তাহলে এই অসম আকৃতির হলো। তো ছোটটাকে আমরা কি বলবো? মাইক্রোস্পোর। বড়টাকে আমরা বলবো মেগাস্পোর। ছোটটাকে আমরা বলবো মাইক্রোস্পোর, বড়টাকে আমরা কি বলবো? মেগাস্পোর। আমরা নর্মালি জানি যে যদি এই স্পোরগুলো পরবর্তীতে গ্যামিটে কনভার্ট হয়, তাহলে ছোটটা কোন গ্যামিট তৈরি করবে? পুং গ্যামিট। আর বড়টা কোন গ্যামিট তৈরি করবে? স্ত্রী গ্যামিট। তাহলে যদি প্রশ্ন করে মাইক্রোস্পোরোফিল কি তৈরি করে, তুমি মনে রাখবা পুং গ্যামিট। মেগাস্পোরোফিল বা মেগাস্পোর কি তৈরি করে? স্ত্রী গ্যামিট। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা টার্ম আসছে দেখো, এই যে মাইক্রোস্পোরোফিল মানে প্রতিটা স্পোরের পাশে এরকম কিছু পাতা থাকে, যে পাতাগুলো এরকম গুচ্ছ, চারপাশ দিয়ে গুচ্ছ হইতে 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 এরকম একটা কোণের মতো গঠন তৈরি করে। ঠিক আছে? কিসের মতো গঠন তৈরি করে? কোণের মতো। তো দেখো এই যে লিখছে রেণুপত্র মানে হচ্ছে স্পোরোফিলের যেগুলা, এই যে স্পোরোফিল গুলা ঘনভাবে সন্নিবেশিত হয়ে একটা কোণ তৈরি করে, এই কোণটার নাম হচ্ছে স্ট্রবিলাস। এই কোণটাকে কি নামে ডাকা হয়? স্ট্রবিলাস। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে ঘন সন্নিবেশিত হয়ে তারা কি তৈরি করে? স্ট্রবিলাস গঠন করে। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সেটা হচ্ছে স্ট্রবিলাস বললেই মনে রাখতে হবে পুং। স্ট্রবিলাস বললেই কি মনে রাখতে হবে? পুং। স্ট্রবিলাস বললেই কি মনে রাখতে হবে? পুং। তার মানে কেবল কোন স্ট্রবিলাসের অস্তিত্ব আছে? পুং স্ট্রবিলাসের অস্তিত্ব আছে। কোন স্ট্রবিলাসের অস্তিত্ব আছে? পুং স্ট্রবিলাসের অস্তিত্ব আছে। তাহলে পরে তোমাকে যদি পরীক্ষা এখন প্রশ্ন করা হয় সত্য মিথ্যার মধ্যে যে মাইক্রোস্পোরোফিল গুলা স্ট্রবিলাস তৈরি করে, সত্য। আবার প্রশ্ন করলো মেগাস্পোরোফিল গুলা স্ত্রী স্ট্রবিলাস তৈরি করে। আর তুমি চিন্তা করলা মেগা যেহেতু বড়, বড় মানে স্ত্রী গ্যামেট তৈরি করে, তাহলে মেগাস্পোরোফিল স্ত্রী স্ট্রবিলাস, লাইনটা তো ঠিকই আছে। কিন্তু না, যতই লাইন ঠিক থাকুক না কেন, তোমাকে মনে রাখতে হবে স্ট্রবিলাস মানেই সেটা আসলে কোনটা হইতে হবে? পুং। স্ট্রবিলাস মানেই কোনটা হইতে হবে? পুং। তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না। তাহলে সবসময় মনে রাখবা যে স্ট্রবিলাস বললেই সেটা হচ্ছে পুং স্ট্রবিলাস। তাহলে কোন স্পোরোফিল স্ট্রবিলাস তৈরি করবে? মাইক্রোস্পোরোফিল বা পুং স্পোরোফিল গুলাই কেবল কি তৈরি করতে পারবে? স্ট্রবিলাস তৈরি করতে পারবে। এটা আমরা একটু পরে আরেক জায়গায় পাবো, কিন্তু এটা ভালো মতো মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষা ভুল হয় আমাদের। আচ্ছা, তারপরে আমি তোমাদের মাত্র পরে আসছি যে নগ্নবীজী উদ্ভিদে কি নাই? গর্ভাশয় নাই, ফল হয় না, এই কারণে নগ্ন অবস্থায় থাকে। দুইবার লিখছে দেখো, ফল হয় না বলে নগ্ন অবস্থায় থাকে। তারপর দেখো নগ্নবীজী উদ্ভিদে কি ঘটে না? দিনিষেক ঘটে না। ব্যতিক্রম কেই ফেডরা, এটাও আমরা পড়ে আসছি। যেহেতু দিনিষেক ঘটে না, এই কারণে এদের শস্য কেমন? হ্যাপ্লয়েড, এবং সেটা নিষেকের পূর্বে তৈরি হয়। মনে করে দেখো আবৃতবীজী উদ্ভিদে আমরা উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে বলছি যে দ্বিনিষেক হয়। দ্বিনিষেক মানে কি? একই সময় দুইটা শুক্রাণুর একটা ডিম্বাণুর সাথে আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে নিষিক্ত হবে। যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় ওইখান থেকে হচ্ছে ভ্রূণ উৎপন্ন হয়, আর যখন শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিত হয় তখন ওইখান থেকে শস্য নির্গত হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের শস্যটা তাহলে কেমন হবে? ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কেমন হবে? ট্রিপ্লয়েড হবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা সব পড়ে ফেলছি, আগে উদ্ভিদের প্রজননে পড়লাম। ওকে, আচ্ছা। এরপর দেখা যাচ্ছে যে পরিবহন টিস্যু, বলছিলাম না যে নগ্নবীজী বলো আবৃতবীজী বলো দুইজনের মধ্যেই পরিবহন টিস্যু থাকবে। এখন পরিবহন টিস্যু কি আছে? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের দুইটা প্রধান উপাদান, একটা হচ্ছে ট্রাকিট, একটা হচ্ছে ভেসেল। আর ফ্লোয়েমের দুইটা প্রধান উপাদান হচ্ছে সিবনল আর সঙ্গী কোষ। তো দেখা গেছে নগ্নবীজী উদ্ভিদ আবার এদের মধ্যে কেউ থাকে কেউ থাকে না। পরিবহন টিস্যু থাকে কিন্তু পুরোপুরি থাকে না, হয়তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো যে কে থাকে কে থাকে না এটা মনে রাখার জন্য আমরা লিখবো একটা জিনিস, এরকম লিখবা সবাই যে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। জাইলেমে ভাই নাই,
ফ্লোয়েমে সঙ্গী নাই। সিম্পল কথা, দেখো নাই মানে কি? নাই মানেই হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, নাই মানেই নগ্নবীজী উদ্ভিদ। তাহলে নগ্নবীজী উদ্ভিদে জাইলেমে কি নাই? ভাই মানে ভেসেল নাই। ফ্লোয়েমে কি নাই? ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। ঠিক আছে, তার মধ্যে এটা পড়া হয়ে গেল। তারপরে আসি, এখানে উপস্থিত যারা আমরা ক্লাস করতেছি কারোই ফেভারিট ফুল সাইকাস না। মানে এমন না যে সাইকাস যদি থাকতো তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত, এরকম কোনো কথা না। মানে সাইকাস এমন আহামরি কোনো কিছু না যেটা না দেখলে আমাদের জীবন থাকবে না। তার মানে কি, আসলে মানুষ তো সাইকাসকে কোনোদিন পছন্দ করেই না, গরু ছাগল এটা কোনোদিন পছন্দ করে নাই। তার মানে কি, এর পরাগরেণু ক্যারি করার জন্য না কোনো প্রাণী না কোনো পতঙ্গ কেউই দায়ী না। এমন একটা জিনিস দায়ী যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নাই, সেটা কি? বায়ু। দেখো এরা সকলেই হচ্ছে বায়ু পরাগী, সকলেই কেমন? বায়ু পরাগী। আচ্ছা, এবং যেহেতু এখানে তুমি পড়ছো স্পোরোফাইটিক দশা প্রধান, মানে একটা দশা প্রধান, তাহলে অনায়াসে বুঝতেছো আর একটা দশা অপ্রধান হবে। তার মানে এই ক্ষেত্রেও জনুক্রম তো থাকবেই, এবং জনুক্রমটা কি সমান হবে? না, এই ক্ষেত্রেও জনুক্রমটা কেমন হবে? অসম আকৃতির হবে। তাই দেখো তুমি ব্রায়োফাইটায় পড়ছো, টেরিডোফাইটায় পড়লা, নগ্নবীজিতেও পড়লা, জনুক্রম দেখলে অ্যান্সার কি? অসম আকৃতির বা হেটারোমরফিক। তারপরে আমরা পড়ছি লিফ স্কারের বৈশিষ্ট্যটা আমি অলরেডি তোমাকে পড়ায় আসছি। এখন দেখো এখানে একটা জিনিস বলছে, সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি করে। এটাও নগ্নবীজি উদ্ভিদের জন্য একটা ইউনিক বৈশিষ্ট্য। কেন? কারণ এটা আবৃতবীজি উদ্ভিদে নাই। এবং তোমাকে এটাও মনে রাখতে হবে, এই আর্কিগোনিয়া সৃষ্টি ব্যাপারটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের একটা আদি বৈশিষ্ট্য। তোমাকে এমসিকিউতে প্রশ্ন করলো, দিয়ে বললো নিচের কোনটা নগ্নবীজি উদ্ভিদের আদি বৈশিষ্ট্য। তাহলে মনে রাখো, আদি বৈশিষ্ট্য বললে অ্যান্সার কোনটা হবে? আর্কিগোনিয়া সৃষ্টি। আদি বৈশিষ্ট্য বললে অ্যান্সার কি হবে? আর্কিগোনিয়া সৃষ্টি। তাহলে এই হচ্ছে মোটামুটি নগ্নবীজি উদ্ভিদের ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমাদের লাস্ট একটা পয়েন্ট বাকি আছে, তো এটার জন্যই খেয়াল করো। আগে একটা আমরা লাইন লিখবো। আমরা লিখবো এরকম যে সাধারণত পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। ঠিক আছে, সাধারণত পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। ওকে, আচ্ছা, এবার দেখো, মনে করো এটা হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাইট, এর তিনটা অংশ। এই হচ্ছে গর্ভমুণ্ড, এই হচ্ছে গর্ভদণ্ড, এই হচ্ছে গর্ভাশয়, এবং এই বরাবর নিচে একটা ছিদ্রপথ থাকে, এটার নাম হচ্ছে ডিম্বকরন্ধ্র। এটার নাম কি? ডিম্বকরন্ধ্র। তা আমরা বলছি যে সাধারণত পরাগরেণু, মনে করে এই হচ্ছে পরাগরেণু, এটাকে কই পড়তে হবে? গর্ভমুণ্ডে। এটাকে কই পড়তে হবে? গর্ভমুণ্ডে। কিন্তু আমরা একটু আগে জেনে আসছি যে নগ্নবীজি উদ্ভিদে কি নাই? গর্ভাশয় নাই। তাহলে যার গর্ভাশয় নাই তার গর্ভদণ্ড গর্ভমুণ্ড থাকবে না। তাহলে ওই ক্ষেত্রে পরাগ রেণুটা সরাসরি কোথায় পতিত হবে? ডিম্বক রন্ধ্রে বা জনন রন্ধ্রে পতিত হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে, নগ্নবীজি উদ্ভিদে পরাগায়নকালে পরাগ রেণু কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে। এই হচ্ছে 3 এবং 4 নাম্বার পয়েন্ট। দেখো মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় হয় না বলে এদের গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড নেই, যার কারণে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে পতিত হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের নগ্নবীজি উদ্ভিদের টোটাল বৈশিষ্ট্যের কথা শেষ। এটা সেভ করে রাখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের নগ্নবীজি উদ্ভিদের কথাবার্তা শেষ। 8 নাম্বারটা তো বলছি যে নগ্নবীজি উদ্ভিদে দিন নিষেক ঘটে না। ইফেড্রা হচ্ছে একটা ব্যতিক্রম যার মধ্যে দিন নিষেক ঘটে। যেহেতু এর দিন নিষেক হয় না, এই কারণে এদের শস্যগুলা হ্যাপ্লয়েডই রয়ে যায়, যেটা নিষেকের পূর্বেই তৈরি হয়ে যায়। কিন্তু আবৃতবীজি উদ্ভিদে আমরা পড়ছিলাম দিন নিষেকের সংজ্ঞাটা কি? একই সময় দুইটা শুক্রাণু আসবে, একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে করে ভ্রূণ তৈরি করবে, আর একটা শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করবে করে তারা শস্য তৈরি করবে। এই কারণে যেহেতু এর মধ্যে তো দিন নিষেকই হয় না, তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসের তো কোনো প্রশ্নই আসতেছে না। এই কারণে শস্য হ্যাপ্লয়েডই রয়ে যাচ্ছে। কিন্তু আবৃতবীজিদের যেহেতু দিন নিষেক হইতেছে, এই কারণে শস্যটা ট্রিপ্লয়েড হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো বৈশিষ্ট্য শেষ। আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। আমরা বললাম কি, নগ্নবীজি উদ্ভিদ মানে তারা কি? স্থলজ, কোনো জলজ নাই। স্পোরোফাইটিক দশা প্রধান, স্পোর তৈরি করবে কিন্তু অসম আকৃতির, অসম রেণুপোষ্য। ছোট মাইক্রো, বড় মেগা, ছোটটা পুং, বড়টা মানে স্ত্রী। ঘন সন্নিবেশিত হয়ে স্ট্রবিলাস, স্ট্রবিলাস মানেই পুং। মেগাস্পোরোফিলে কি নাই? গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড নাই। এ কারণে পরাগরেণু কোথায় পতিত হয়?
ডিম্বক রন্ধ্রে, নগ্ন অবস্থায় থাকে, গর্ভাশয় নেই, ফল সৃষ্টি হয় না। আবার দেখো বীজ নগ্ন অবস্থায় থাকে। তারপরে দেখো যেটা সেটা হচ্ছে দ্বি নিষেক ঘটে না, ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা, শস্য হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে তৈরি হয়। জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। এখানে একটা ব্যতিক্রম আছে কিন্তু নেটাম, এটা খেয়াল রাখো। সকলেই কি পরাগী? বায়ু পরাগী। জীবনচক্রের জনুক্রম অসম আকৃতির। আদি বৈশিষ্ট্য আর্কিগোনিয়া। ভিন্নধর্মী বৈশিষ্ট্য লিপস্কার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যের কথাবার্তা শেষ। আচ্ছা, এখন দেখো এখানে আসছে তোমার এই গঠন রিলেটেড কথাবার্তা, যার সবই তোমার কোম্পানির বুকে গোছানো আছে। তারপর আমরা একটু বই থেকে দাগাই। এই যে ভৌগোলিক বিস্তারে দেখো বাংলাদেশে প্রাকৃতিক ভাবে 3টা প্রজাতির কথা বলছে। ওই 3টা প্রজাতির নামের প্রথম অক্ষরগুলো আমরা যদি লিখি দাঁড়ায় হচ্ছে পি সি আর, মানে পলিমারাইজ চেইন রিঅ্যাকশন না, কিন্তু পি সি আর মানে হচ্ছে সাইকাস পেকটিনাটা, সাইকাস সার্সিনালিস, সাইকাস রেভোলোটা। তো 3টার নামের প্রথম অক্ষর লিখলে দাঁড়ায় কি? পি সি আর। ওকে, আচ্ছা, আসলে এটার গঠন মনে রাখবা, এরা হচ্ছে অশাখ, ঠিক আছে, এবং কাণ্ডটা অশাখ এবং খাড়া, স্থূল বেলনাকার, লেস ইম্পর্টেন্ট। উচ্চতা দেওয়া আছে দেখো 8 থেকে 14 ফুট উঁচু। আর একটু পরে আমি তোমাকে দেখাবো যে আজিবুর স্যারের বই লিখছে 2 থেকে 5 মিটার উঁচু। টেনশন নিও না, এখন দেখানোর দরকার নেই, খালি মনে রেখো। সাইকাস মিডিয়ার উচ্চতা দেওয়া আছে, এটাও কোম্পানির বুকে দেওয়া আছে, পড়বো। দেখছে প্রতিটি পাতা পক্ষল যৌগিক। পাতা কেমন? পক্ষল যৌগিক। এখন আমরা একটু টেরিসের পড়াটা মনে করে আসি। টেরিসে পড়ে আসছিলাম যে ফার্নের পাতার নাম কি? ফ্রন্ড। কচি পাতার নাম কি ছিল? ক্রোজিয়ার। কচি পাতার কুণ্ডলিত অবস্থার নাম কি ছিল? সার্সিনেট ভার্নেশন। পত্রখণ্ডকে কি নামে ডাকতা? পিনা। এবং এর উভয় পাশে কি থাকতো? র্যাকিস, বাদামি বর্ণের। পড়ছিলাম না আমরা? এই প্রতিটা জিনিস এটার জন্য প্রযোজ্য। এর প্রতিটা জিনিস কার জন্য প্রযোজ্য? এর প্রতিটা জিনিস হচ্ছে এই সাইকাসের জন্য প্রযোজ্য। তাহলে নগ্নবীজিতে এই সরি টেরিসে ওইটা পাওয়া যায়, সাইকাসে ওইটা পাওয়া যায়। এই কারণে সাইকাসের সাথে মোটামুটি বিশাল একটা সিমিলারিটি থাকার কারণে এই দেখো পাম উদ্ভিদ বা ফার্নের সাথে মিল থাকায় এর আরেক নাম হচ্ছে পাম ফার্ন। এর আরেক নাম কি? পাম ফার্ন। ওকে, আচ্ছা, এটা মনে রাখবো কি, এর পাতাটা পক্ষল যৌগিক, টেরিসে যেমন ছিল পক্ষল যৌগিক। মনে করো দুই পাশ থেকে যদি সমানভাবে পাতায় বের হয় এরকম, এগুলাকে আমরা বলি পক্ষল যৌগিক। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যেটা সেটা হচ্ছে পাতার কথা লেখা আছে, যে গাঢ় সবুজ, মসৃণ, চর্মবৎ, রেখাকার, লেন্স আকৃতির, মধ্যশিরা বিদ্যমান, শব্দগুলো এখানে মনে রাখো। আমি একটু পরে তোমাকে এগুলো দেখাই দিতেছি। মূলের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, সুন্দর মতো মনে রাখবা, কোন মূল বিদ্যমান? কোরালয়েড মূল বিদ্যমান। কোন মূল বিদ্যমান? কোরালয়েড মূল বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস কি মনে রাখবো, দেখো বলছে এর মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে নস্টক অ্যানাবেনা, ঠিক আছে, অ্যানাবেনা নস্টক নামক দুইটা জিনিস অবস্থান করে। নস্টক অ্যানাবেনা দুইজনই কিন্তু আসলে সায়ানোব্যাকটেরিয়া। এই দুইজনই কি আসলে সায়ানোব্যাকটেরিয়া, কিন্তু তারা যে স্তরে থাকতেছে, স্তরটাকে আমরা কোন স্তর বলি? শৈবাল স্তর বলি। স্তরটাকে আমরা কোন স্তর বলি? শৈবাল স্তর বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে রাখো এগুলা, যে সেটা হচ্ছে নষ্ট কেনাবেনা সায়ানোব্যাকটেরিয়া থাকতেছে, কিন্তু স্তরের নাম কি? শৈবাল স্তর। ওকে, এটুকু আমরা ক্লিয়ার করলাম। এই দেখো এখানে সব গোছানো আছে, যে কাণ্ড, এই যে হাসান স্যারে এটা দেওয়া। মূলের কথাটা আগে বলে আসি, নষ্ট কেনাবেনা, ঠিক আছে, কোরালয়েড মূল। অন্তর্গঠন আজিবুর স্যারের বই আছে, এটা টিস্যু চ্যাপ্টারে তোমরা পড়ছো। একটা মূলের বাইরের ত্বকের নাম মূল ত্বক, এপিব্লেমা, প্যারেনকাইমা দিয়ে তৈরি। তারপর তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবহন কলাটা কেমন? অরিও, এক্সার্ক, স্টিলিটা, টেট্রার্ক। ঠিক আছে, এই শব্দগুলো সব টিস্যু চ্যাপ্টারে পড়ছো। তাহলে এগুলো আমি তোমাকে এই কারণে এখন আর বলবো না। আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাতা, ট্রিপল স্টার। কয় ধরনের পাতা পাওয়া যায়? 2 ধরনের। একটার নাম পল্লব পত্র, একটার নাম শল্কপত্র। শল্কপত্রটা বাদামি বর্ণের, পল্লব পত্রটা সবুজ বর্ণের। পল্লব পত্রটা আবার থাকে কিভাবে? কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে। কিভাবে থাকে? কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে। কিন্তু দেখো শল্কপত্রটা থাকে পল্লব পত্রের সাথে একান্তর ভাবে। তাহলে পল্লব পত্রের সাথে একান্তর ভাবে থাকে হচ্ছে শল্কপত্র, আর কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে থাকে পল্লব পত্র। ওইটারও সাইজ দেওয়া আছে দেখো, 1 থেকে 2.7 মিটার লম্বা। 1 থেকে 2.7 মিটার, কিন্তু পক্ষল যৌগিক পড়ছো। এই দেখো র্যাকিসে 50 থেকে 100 জোড়া অনুফলক থাকে, মানে পিনা থাকে। পিনাগুলা কি? স্থূল চর্মবৎ, অবৃন্তক, মসৃণ কিনারা বিশিষ্ট। ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, যে এই শব্দটা হচ্ছে আমাদের জন্য নতুন। ট্রান্সফিউশন
শব্দটা, যেটা আমাদের জন্য হচ্ছে নতুন। তো ট্রান্সমিশন টিস্যু জিনিসটা কি? মনে করো আমরা সাইকাস দেখি আর না দেখি, নারিকেল গাছ আমরা সবাই দেখছি। দেখবে নারকেল গাছের পাতার কোনো শাখা শিরা থাকে না, কিন্তু এই মাঝখান দিয়ে খালি একটা শক্ত মধ্য শিরা থাকে, যেটা হচ্ছে শলা বানায়, শোলার ঝাড়ু যেটা। ঠিক আছে, ছোট থাকতে এগুলা নিয়ে মানুষজনের মারতাম। তো এভাবে মনে রাখবা যে পাতায় কোনো কি নাই, শাখা শিরা নাই, কিন্তু কেবল কি বিদ্যমান, মধ্যশিরা বিদ্যমান। এই যে একটু আগে বইয়ের মধ্যে আমরা তাকাইছিলাম। তো পাতার মধ্যে একটা পাতা আরেকটা পাতার মধ্যে যোগাযোগ রক্ষা করতে হবে না? তো পাতার মধ্যশিরাগুলা পাশাপাশি যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে, মধ্যশিরাগুলা যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে, এটাই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে এটাকে আমরা কি বলি? ট্রান্সফিউশন টিস্যু বলি। ঠিক আছে, ট্রান্সমিশন টিস্যু দিয়ে হচ্ছে দুইটা পাতা পাশাপাশি যোগাযোগ রক্ষা করে। বাস এতটুকু জানলে হচ্ছে আমাদের জন্য হয়ে যাবে, এর বেশি লাগবে না। না, পক্ষল যৌগিক দ্বিপক্ষলের মধ্যে কোনো পার্থক্য নাই। পক্ষল যৌগিক যখন পড়বো আমরা, অচল পক্ষল সচল পক্ষল পড়বো, ওইখানে হচ্ছে পার্থক্য আছে, ওইটা আমি তোমাকে দেখাবো। ওকে, এখন দেখো এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য দিছে, যার মোটামুটি সবই আমাদের পড়া। স্পোরোফাইট, পাম জাতীয়, পক্ষল যৌগিক, ওই দেখো কচি পাতার ভার্নেশন সার্সিনেট কুণ্ডলিত, ট্রান্সফিউশন টিস্যু, কোরালয়েড মূল বিদ্যমান। এই দেখো পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রবিলাস গঠন করে, কিন্তু স্ত্রী রেণুপত্রগুলো সত্যিকার স্ট্রবিলাস গঠন করে না। হেটারোস্পোরিক মেগামাইক্রো তৈরি করে, বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে। এটা হচ্ছে একটা এমসিকিউ যে সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। তুমি বহুফ্লাজেলা যুক্তটা মনে রাখবা। ঠিক আছে, সর্ববৃহৎ খালি শুক্রাণু না, মনে রাখবা ডিম্বাণুটাও, মানে সহজ কথায় সাইকাসের জনন কোষ উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। ঠিক আছে, সাইকাসের জনন কোষ উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, সেটা শুক্রাণু হোক আর ডিম্বাণু হোক। এখন দেখো তুমি এখানে অনেকগুলা পয়েন্ট কিন্তু আমরা ওই যে টেরিস বা ফার্ন পরে আসছিলাম, ফার্নের সাথে মিলছে। যেমন কোনগুলা মিলছে, এই দেখো এইগুলা। ঠিক আছে, যে দুইজনই কি স্পোরোফাইট, পক্ষল যৌগিক, দুজনেরই কচি পাতা কুণ্ডলিত, শুক্রাণু বহু ফ্লাজেলা, দুজনেরই অসম আকৃতির জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। খেয়াল করছি? জননের ব্যাপারটা খুব বেশি দরকার নাই, তুমি মনে রাখবে এখানে দুই প্রকারের কথা বলছে, অযৌন আর যৌন। এখন যৌন জননের মধ্যে দেখো যে লাইনগুলো আমি দাগাইছি, যে শীর্ষে অসংখ্য পুংরেণুপত্র সৃষ্টি হয় যা একত্রিত স্ট্রবিলাস, আমরা পড়ছি এগুলা। তুমি মনে রাখবে যে পুংরেণুপত্রের একটা সরু বর্ধিত মাথা থাকে, ওই সরু বর্ধিত মাথাটাকে বলে অ্যাপোফাইসিস। সরু বর্ধিত মাথাটাকে আমরা কি বলি? অ্যাপোফাইসিস। আর কি মনে রাখবা, যে আমরা পড়ছি না যে অনেকগুলা স্পোর কি হয় স্পোরাঞ্জিয়ার সমষ্টিতে, আবার অনেকগুলো স্পোরাঞ্জিয়া মিলে কি তৈরি করে? সোরাস গঠন করে। দেখে লিখছি দেখো, 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম একত্রে অবস্থান করে, যাকে সোরাস বলে। ঠিক আছে, আচ্ছা, ডিম্বকের থেকে যেটা মনে রাখবা, এটা দেখতে অনেকটা ফনা তোলা সাপের মতো দেখায়। ঠিক আছে, এটা দেখতে অনেকটা কিসের মতো দেখায়? ফনা তোলা সাপের মতো দেখায়। এই কারণে বাজারে এটাকে মানুষজন সর্পমণি নামে বিক্রি করে। তারপর দেখো লিখছে আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য, তোমাকে এটা আমি পড়াইছি। সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, এগুলাও আমরা পড়ছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এদের অর্থনৈতিক গুরুত্ব আসছে, যেটা আমি তোমার বইয়ে এরকম গদ্য আকারে লেখা, আমি জাস্ট একটু সামারি করে দিছি। এটা পড়বা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিলাম। ঔষধ হিসেবে অংশটাকে 5 স্টার দিলাম। ঠিক আছে, খাদ্য হিসেবে হচ্ছে কোনটা থেকে কোন খাদ্য পাওয়া যায় সেটা একদম আলাদা আলাদা করে লিখে দিছি। ওষুধগুলা দেখো, পেটের পীড়ায় বা পাকস্থলীর পীড়া, চর্মরোগে সার্সিনালিস, বলবর্ধক হিসেবে রেভুলোটা, এগুলো একটু পড়ো। ঠিক আছে, সর্পমণি হিসেবে যেটা বিক্রি করে, এটা কিন্তু আসলে মানুষকে ধোকা দেয়, বা অনেক সময় এটাকে বাবার সর্বরোগের ঔষধও বলে। ঠিক আছে, সর্বরোগের ঔষধও বলে, কিন্তু আসলে কোনো কাজেই আসে না। ঠিক আছে, আচ্ছা, সর্বরোগের ঔষধ, আবার সর্পরোগে মানে যেইভাবে মানুষকে ধোকা দেওয়া যায়, সবই এখানে দেখো, সব লেখা আছে বইয়ের মধ্যে। দেখা তোমাকে, এই দেখো, বাজারে সর্পমণি নামে বিক্রি করা হইলে সর্বরোগের ঔষধ এবং সর্পরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, আসলে এর কোনো উল্লেখযোগ্য ঔষধ গুণ নাই। এই পর্যন্ত হচ্ছে বইয়ের স্ট্যান্ডার্ড পড়া পড়লাম।
ঠিক আছে, এখন এটা বইয়ের বাইরের, বইয়ের বাইরে বলতে অন্য বইয়ের রাইটারের তথ্য, কিন্তু এটা মানে যেহেতু অর্থনৈতিক গুরুত্ব বাদ তো দিতে পারবো না, কিন্তু এটা পড়তে গেলে তোমার কষ্ট হবে, সত্যি কথা অনেক কষ্ট হবে। এই কারণে আমার যেটা কথা থাকবে তোমাদের কাছে, তুমি এটা একবার বা সর্বোচ্চ তুমি 2বার রিডিং পড়বা, যতটুকু তুমি মনে রাখতে পারবা অতটুকুই তুমি মনে রাখার চেষ্টা করবা, এর বেশি জোর দিবা না। যেটা না পড়লে তোমার পরীক্ষায় পাস হবে না এরকম না। তুমি 2বার রিডিং পড়লা, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। হ্যাঁ, তুমি যদি বলো ভাই কোন পয়েন্টটাকে এর মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, তুমি অবশ্যই 1 নাম্বার পয়েন্টটাকে এবং 4 নাম্বার পয়েন্টটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, 1 নাম্বার এবং 4 নাম্বার। 4 নাম্বার তো অবশ্যই ওষুধ হিসেবে, এই যে গনোরিয়া, গ্রন্থিস্ফীতির, প্লাস্টার, পাকস্থলীর সমস্যায় আমরা কি দেই? রক্সবার্গই দেই। আর ইফেড্রা তো ইফেড্রিন নামক ওষুধ আমরা ব্যবহার করতেছি। এই দেখো হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ শেষ। আবৃতবীজ উদ্ভিদে আসি। এই যে প্রথম পেজে যে এই জায়গাটা আছে যে কে সবচেয়ে ছোট কে সবচেয়ে বড়, এটা আমি তোমাকে কম্পোনেন্ট বুকে সাজায় দিছি, আমি তোমাকে দেখাবো একটু পরে। আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এখন আর আমাদের কি পড়া লাগবে না। আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য এখন আমাদের কি পড়া লাগবে না। কেন? আমরা তো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য জানি। কিরকম জানি? এখানে আমরা আমাদের পড়াটা একটু মিলাই দেখো, সবাই একটু রিডিং করো এই জায়গাটা। 1 মিনিট সময়, প্রতিটা পয়েন্ট আমি তোমাকে এখানে পড়াইছি। প্রতিটা পয়েন্ট, নগ্নবীজ উদ্ভিদের প্রতিটা পয়েন্ট আমি তোমাকে এখানে পড়াইছি। যার কাছে স্লাইড ঝাপসা তার নেটে সমস্যা আছে, আমার স্লাইড ফকফকা, বুঝছো? আমি তো দেখতেছি। ওকে, আচ্ছা, সবই আমি পড়াইছি তোমাকে। এখানে এমন একটা পয়েন্ট নাই যেটা তুমি বলতে পারবা যে আমি তোমাকে পড়াই নাই। সবগুলো এখানে পড়াইছি, তার ঠিক বিপরীত শব্দগুলো দিলেই তুমি এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবা। এবার আসো আহ আমাদের কষ্টের জায়গায়। তো অনেকেই বলবে এখন জুম করতে জুম করতে, তো জুম আমি করবো না, কারণ আমি পাশে এখানে লেখালেখি করব। আর আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখন এতক্ষণ তো অনেকক্ষণ কমেন্ট পড়ছো মানুষজনের, বা কমেন্ট দেখার জন্য মেইনলি ক্লাসে আসো তোমরা অনেকে। তো যারা আসলে সত্যিকার অর্থে পড়াশোনা করতে চাও, সবসময় তোমরা চেষ্টা করো যে স্ক্রিন রোটেট করে রাখো। এখন একটু কষ্ট করে রোটেট করে রাখো, তাহলে আবার দেখবো বড়ই দেখাইতেছে, তাহলে আমি পাশে একটু এই কথাবার্তাগুলো এখানে লিখতে পারবো বা আঁকতে পারবো। ঠিক আছে, জাস্ট ওই কারণে, কারণ জুম করলে যেটা সমস্যা হয়, জুম করলে লিখলে এটাকে আবার ইরেজ করে আবার আগের অবস্থায় ফেরত আসতে গেলে অনেক সিস্টেম লস হয়, অনেক সময় স্লাইড চেঞ্জ হয়ে যায়। তাহলে আসি, দেখো এই যে উপরের একটা জায়গা তোমাদের দাগানো নাই, কিন্তু দাগানো নাই মানে যে ইম্পর্টেন্ট না তা না। এই যে টিউবার আর বাল্ব, এই দুটো জিনিস কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, টিউবার এবং বাল্ব। যেমন টিউবারের উদাহরণ হচ্ছে আলু, এবং এটাও মনে রাখতে হবে মিষ্টি আলু হচ্ছে মূলের স্ফীত অংশ, কাণ্ড না। আর বাল্ব হচ্ছে ছোট ছোট দেখতে বাল্বের মতো যেগুলা, পেঁয়াজ রসুন। এবার আসে একটু ইম্পর্টেন্ট, কখনো আসে নাই বাট পরীক্ষায় আসার মতো আর কি। এই যে পাতার যে পার্ট গুলা দিছে, মনে রাখবা পাতার বোটাকে আমরা বলি পিটিয়ল, তাহলে পাতার বোটায় কি? পিটিয়ল। এখন যেই পাতায় বোটা থাকে ওইটাকে আমরা বলি পিটিওলেট পাতা। ঠিক আছে, মানে বৃন্তযুক্ত পাতাকে আমরা কি নামে রাখি? পিটিওলেট। আর যেটার মধ্যে বৃন্ত নাই ওইটাকে আমরা বলি সেসাইল। ঠিক আছে, সেসাইল গেল নামটা। তারপরে আসছে দেখো ল্যামিনা বা পত্রফলক, তারপরে কি আসছে ল্যামিনা বা পত্রফলক। তোমার এখান থেকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে পত্রফলক হচ্ছে পাতার প্রধান অংশ। ঠিক আছে, পত্রফলক পাতার প্রধান অংশ। তাহলে পরে কি দাঁড়াইলো দেখো, বৃন্তযুক্ত থাকলে বলি আমরা পিটিওলেট, বৃন্ত না মানে নাই, তাহলে আমরা এটাকে বলি সেসাইল। ঠিক আছে, আর বৃন্ত থাকলেই মানে বৃন্তকে আমরা বলি হচ্ছে পিটিয়ল। পত্রফলক মানে পত্রফলক বা ল্যামিনা যদি থাকে, তাহলে তোমার মাথায় রাখতে কি মনে রাখতে হবে? এটা হচ্ছে প্রধান অংশ, এটা পাতার প্রধান অংশ। স্টিপিউল, উপপত্র, মুক্তপরাশের, সিম্পল কম্পাউন্ড, এগুলো নর্মাল আবার সহজ, এগুলো তুমি রিডিং করবা, এটা আমি বলবো না। আসলে এই যে অচর সচর পক্ষলের জায়গায় আসি, ঠিক না আমরা? আচ্ছা, অচর সচর পক্ষলে আসো।
এরা দুইটাই হচ্ছে পক্ষল যৌগিক, দুইটাই হচ্ছে পক্ষল যৌগিক। এইটা হচ্ছে অচুর, এটা হচ্ছে সচুর পক্ষল। এই যেটা, এটা হচ্ছে সচুর আর এটা হচ্ছে অচুর। মানে কি, দেখো পক্ষল যৌগিক ঠিকই মেইনটেইন করতেছে, কিন্তু একটাই হচ্ছে কোনো চূড়া নাই, একটার মধ্যে চূড়া আছে। মানে একটা চূড়ায় যদি আলাদা করে একটা পাতা থাকে তাহলে এটাকে আমরা বলি সচুর পক্ষল, আর যেটা থাকে না এটাকে আমরা অচুর পক্ষল বলি। আচ্ছা, এখন আসো তুমি দ্বিপক্ষল আর ত্রিপক্ষল তুমি কিভাবে আলাদা করবা। ঠিক আছে, এই মনে করো দ্বি আর এই মনে করো হচ্ছে ত্রি। তুমি মনে রাখবা কি জানো, দ্বি হচ্ছে রেকিসের পাশ থেকে হচ্ছে শাখা বের হবে। কি বের হবে? শাখা। দুই পাশ থেকেই, ঠিক আছে, এই এই দুই পাশও জানার দরকার নেই, তোমার খালি মনে রাখতে হবে কি বের হবে, শাখা বের হবে। আর যেটা ত্রিপক্ষল যৌগিক, এটার মধ্যে হচ্ছে দুই পাশ থেকে শাখা বের হবে এবং শাখা থেকে আবার কি বের হয়ে যাবে, প্রশাখাও বের হয়ে যাবে। তাহলে মনে রাখবা, যদি তোমাকে বলে যে খালি দুই পাশ থেকে শাখা বের হয়েছে তাহলে এটাকে তুমি বলবা দ্বিপক্ষল। শাখা বের হয়ে যদি বলে আবার এটা থেকে প্রশাখাও বের হয়েছে তাহলে তুমি এটাকে বলবা ত্রিপক্ষল যৌগিক। ঠিক আছে, এটার জন্য মনে থাকে। এই হচ্ছে তোমার দ্বিপক্ষল আর ত্রিপক্ষল চেনার উপায়। দ্বিপক্ষল বললে খালি বলবা রেখেছে দুই পাশ থেকে শাখা বের হয়েছে দুইটা। ত্রিপক্ষল বললে শাখা এবং প্রশাখাও বের হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি পাতার কথাবার্তা, মানে এই পেজের অংশটুকু শেষ। এটা একটু সেভ করে রেখে দেখি। ওকে, আচ্ছা, এবার আমরা পরেরটায় যাই। আচ্ছা, এই ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা একটু সুন্দর মতো করে এখন পড়ে তারপরে এই জায়গায় আসতেছি। এটা সবাই ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? ঠিক আছে, দেখো একটা আদর্শ ফুলের গঠন অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করে রাখতে পারো, এই চ্যাপ্টারের ভেতরের বিশাল একটা অংশ তোমার পড়া হয়ে যাবে। ঠিক আছে, সে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এক পা সাদা রাখছি কারণ আছে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের একটা আদর্শ ফুলের গঠনের কথাবার্তা গেল। আমরা আসি যেটা, সেটা হচ্ছে মনে করো তোমাকে প্রশ্ন করবে প্রথমে যেটা, একটা আদর্শ ফুলের
ঠিক আছে, মনে করো একটা ফুলের লম্বচ্ছেদ দেওয়া আছে, তোমারে বললো প্রস্থচ্ছেদ করতে। প্রস্থচ্ছেদ মানে কি, তোমার যদি আমি এখন বলি যে তুমি এই বরাবর এটারে কাটো, তাহলে কাটলে পরে তুমি সবার আগে কি কাটবা? তাহলে সবার প্রথম যে একদম সবুজ কালারের যে অংশটা সেটা হচ্ছে বৃতি। তারপরে কি কাটবো আমরা? এই যে রঙিন যে অংশটা সেটা হচ্ছে দল। এরপরে আমরা কি কাটবো? এরপরে আমরা কাটবো হচ্ছে পুংস্তবক। সবার শেষে আমরা স্ত্রী স্তবক বা গর্ভাশয়। এবং এই সিরিয়ালটা মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন করে যে প্রথম স্তবক কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, চতুর্থ কোনটা। তাহলে মনে রাখতে পারবা যেটা সেটা হচ্ছে যে দুইজনে কি করতে পারে, আই মিন তোমার যেটা, যে প্রত্যেকেই হচ্ছে স্তবক তৈরি করবে এবং 4টা স্তবক, এটা ফিক্সড, এটা মনে রাখতে হবে। কিন্তু একটা আদর্শ ফুলের গঠনের স্তবকের সংখ্যা কয়টা? 4টা। প্রথমটা হচ্ছে বৃতি, দ্বিতীয়টা দল, তৃতীয়টা পুংকেশর, চতুর্থটা হচ্ছে গর্ভাশয় বা স্ত্রী স্তবক। খেয়াল করো, এই যে সবুজ যেহেতু সে, তাহলে বৃতি কি করতে পারে? সালোক সংশ্লেষণে ভূমিকা রাখতে পারে। কিন্তু এটা একটা এমসিকিউর জন্য মনে রাখবা। আবার সে কি করতেছে? বাকি স্তবক গুলাকে এরকম ধরে রাখতেছে না, তাহলে প্রতিরক্ষা দিতেছে বাইরের আঘাত থেকে। বৃত্তির একটা ফাংশন শিখলাম। দলে আসো। দল রঙিন হোক বা যদি সাদা হয় তাহলে দেখবো অনেক ভালো স্মেল ক্রিয়েট করে। তার মানে আসলে দলের মেইন টার্গেট কি? পরাগায়ন। দলের মেইন টার্গেট কি? পরাগায়ন। কিন্তু এই যে পুং আর স্ত্রী স্তবক যেটা গর্ভাশয়, এরা হচ্ছে মেইন ফাংশন প্লে করতেছে। মেইন ফাংশন কি প্লে করতেছে? এরা হচ্ছে গ্যামিট তৈরি করতেছে। এরা কি তৈরি করতেছে? গ্যামিট তৈরি করতেছে। তো এই যে গ্যামিট যে তৈরি করাইতেছে, তাহলে কি একটা ফুলের মেইন টার্গেট কি? নতুন একটা কিছু তৈরি করবে। তাহলে গ্যামিট সৃষ্টি করা হচ্ছে মেইন কাজ। এই কারণে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে 4টা স্তবকের মধ্যে অত্যাবশ্যকীয় স্তবক কোনগুলা, 4টা স্তবকের মধ্যে অত্যাবশ্যকীয় কোনগুলা, তাহলে তুমি মাথায় রাখবা যে অত্যাবশ্যকীয় হচ্ছে 3 এবং 4। মানে এই যে এরা দুইজন হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। আর এরা যে থাকতেছে, এরা তো ফাও থাকতেছে না, এরা কি সাহায্য করতেছে না? হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতেছে। এই কারণে এদেরকে বলা হয় সাহায্যকারী স্তবক। এদেরকে কি বলা হয়? সাহায্যকারী স্তবক বলা হয়। ঠিক আছে, তাহলে পরে মনে রাখবা বৃতি দলকে আমরা কি বলবো? সাহায্যকারী স্তবক বলবো। তাহলে আমরা চিনলাম যে কে হচ্ছে অত্যাবশ্যকীয়, কে হচ্ছে সাহায্যকারী। আচ্ছা, এখানে কিন্তু শেষ না। এবার আসি আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রীতে তুমি কিভাবে পয়েন্ট আউট করবা, যে মানে পুষ্প সংকেত কিভাবে লিখবা। মনে করো এই একবীজপত্রী দ্বিবীজপত্রী, তোমাকে আমরা বলছি একবীজপত্রী উদ্ভিদের পুষ্প কয় মেরাস? ট্রাইমেরাস। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প কয় মেরাস? টেট্রাও হইতে পারে, পেন্টাও হইতে পারে, তাই তো? আচ্ছা, এখন আমরা শিখি। দেখো, তুমি তো দেখছো এখানে 4টা স্তবক আছে, তার মানে তুমি দ্বিবীজপত্রীর এইটা তুমি লিখে ফেলতে পারতেছো। 4 স্তবক, বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয়, 4টা স্তবক হইলো। তো ঝামেলা হইতেছে কোথায়? একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর মধ্যে, যেটা পেন্টামেরাস, এটার মধ্যে। কারণ তোমার কাছে এগুলা নাই, বা তুমি যদি কমাইতেও চাও কাকে বাদ দিবা কিনা। খেয়াল করে দেখো, অত্যাবশ্যকীয় স্তবক তার আমি বাদ দিতে পারবো না। অত্যাবশ্যকীয় স্তবক যেমন আছে তেমনই থাকবে। তার মানে এখানে পুংস্তবক গর্ভাশয় ফিক্সড, এখানেও পুংস্তবক গর্ভাশয় ফিক্সড। এবার আসো চেঞ্জটা কই করব, সেটা হচ্ছে বৃতি এবং দলের মধ্যে। মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদে, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদে বৃতি এবং দল পৃথকযোগ্য না। একবীজপত্রী উদ্ভিদে বৃতি এবং দল পৃথকযোগ্য না। তখন একবীজপত্রী উদ্ভিদে যদি আমরা বৃতি দল আলাদা করতে না পারি, তখন এটাকে আমরা বলি পুষ্পপুট বা পেরিয়েন্ট। তখন এটাকে আমরা কি বলি? পুষ্পপুট বা পেরিয়েন্ট। এই কারণে একবীজপত্রী উদ্ভিদটা লেখা হয় এভাবে, আগে পুষ্পপুট লেখা হয়, তারপরে পুংস্তবক লেখা হয়, তারপরে গর্ভাশয় লেখা হয়। আর মনে রাখবা মালবেসি একমাত্র গোত্র যাদের কিনা বৃতির বাইরে আরেকটা স্তর পাওয়া যায়, সেটা হচ্ছে উপবৃতি পাওয়া যায়। তাহলে মালবেসি গোত্রে এক্সট্রা কি পাওয়া যায়? উপবৃতি। তাহলে বৃতি দল পুংকেশর গর্ভাশয় ফিক্স, তাহলে মালবেসিতে একটা এক্সট্রা পাইলে উপবৃতি। আর একবীজপত্রীতে বৃতি দল আলাদা করতে পারলাম না, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা পুষ্পপুট বা পেরিয়েন্ট বলি। ঠিক আছে, দেখো তুমি কিন্তু এদের পুষ্প সংকেত লেখার নিয়মও শিখে গেলা। এবার আসি এখানে এমসিকিউর আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকের এককের নাম শিখতে হবে, মানে কোনটার একক কি। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেমন বৃতির একককে আমরা বলি হচ্ছে সেপাল, দলের একককে আমরা বলি হচ্ছে পেটাল, পুংকেশরের একককে আমরা বলি হচ্ছে স্টেমেন, গর্ভাশয় বা স্ত্রী স্তবকের একককে আমরা বলি হচ্ছে কার্পাল বা কার্পেল, আর পুষ্পপুটের একককে আমরা বলি হচ্ছে টেপাল।
ঠিক আছে, এই সবই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই সবগুলা জিনিসই কিন্তু তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এই জন্য মনে থাকে। এই হচ্ছে দুইটা বক্স। ঠিক আছে, ওকে। তাহলে এই ছবিটা সেভ করে রাখলাম, আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ফুলের, আদর্শ ফুলের গঠনের কথাবার্তা শেষ। আর ওইরকম কোনো কিছু এখানে বোঝানোর মতো নাই। ওকে, আমরা এটা চলে যেতে পারি আমাদের স্লাইডে। এই দেখো, চারটা স্তবক নিয়ে হচ্ছে একটা পুষ্প গঠিত। ক্যালিক্স বা বৃতি প্রথম, প্রতিটা সদস্য সেপাল। ঠিক আছে, করলা, দলমণ্ডল, প্রতিটা সদস্য পেটাল। এই দেখো অ্যান্ড্রোসিয়াম মানে তৃতীয় স্তবক, যেটা পুংস্তবক, প্রতিটা একক স্টেমেন। পরে একটু পরে স্ত্রী স্তবক কার্পল দেখাই দিচ্ছে। এখন মাঝখানে যেটা অ্যাস্টিভেশন আছে এটা আমরা একটু পড়ি। মনে রাখবা, এই যে মনে করো এই যে এক একটা বৃতি, এই একটা বৃতি আর এই একটা বৃতি, মনে করো এদের মধ্যে কোনো কমিউনিকেশন নাই, তাহলে এটাকে আমরা বলতেছি কি মুক্ত বা ওপেন। ঠিক আছে, মুক্ত বা ওপেন। এখন যদি এদের মধ্যে আমি একটা যোগাযোগ করে দেই, এই যে যোগ করে দিলাম, তার মানে কি এই এটার একটা প্রান্ত এটার আর একটা প্রান্তকে টাচ করে রাখছে না, ওইটাকে আমরা বলি প্রান্তস্পর্শী বা ভালভেট। তাহলে দেখো আমাদের ওপেন বা মুক্ত পড়া শেষ, প্রান্তস্পর্শী বা ভালভেটও পড়া শেষ। আরেকটা তোমার রাখলাম এরকম, যে আমরা ছোট থাকতে ঝালমুড়ির ঠোঙ্গা বানাইতো না, যেরকম মোড়ায়। দেখতে মনে হয় কি জিনিসটা একটা ঘূর্ণি পাকের মতো এরকম পাকায় রাখছে, এই কারণে এটাকে টুইস্টেড বা পাকানো বলে। ঠিক আছে, টুইস্টেড বা পাকানো বলে। ওকে, আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার এই নিচের তিনটা, ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভ্যাক্সিলারি, ওই তিনটার জন্য আমি এরকম লিখি ই কু ভে। তার নিচে এরকম লিখবা 1 2 5। ঠিক আছে, 1 2 5 মানে ইমব্রিকেটে বলবে যে একটার উভয় প্রান্ত, ছবির দিকে দেখো, এই মনে করো, দাঁড়াও কালারটা একদম কন্ট্রাস্ট কালার নেই, এই মনে করো এইটার দেখো দুইটা প্রান্তই কি ঢাকা আছে, আবার এটা দেখো দুইটা প্রান্তই খোলা আছে। মানে কেউ কাউকে একটার দুই পাশ দিয়ে ঢাকা, একটার দুই পাশ দিয়ে খোলা, তাহলে এইটাই বলছে যে একটার উভয় প্রান্ত আবৃত। এই যে একটা বৃত্তাংশের দুই প্রান্তই আবৃত, অপর একটার দুই প্রান্তই যদি অনাবৃত হয়, এটা হচ্ছে ইমব্রিকেট। কুইন ক্যান্সারে লিখছে দুই, তার মানে কি দুইটার উভয় প্রান্ত আবৃত, আবার দুইটার উভয় প্রান্ত অনাবৃত। দেখো এখানে এই যে এই দুইটার এইটার উভয় প্রান্ত আবৃত, এইটার উভয় প্রান্ত আবৃত, খেয়াল করছো? আর এইটা দেখো দুই পাশ খোলা, এইটারও দুই পাশ খোলা। আর ভ্যাক্সিলারিতে বলবে যেটা, সেটা হচ্ছে পাঁচটা পাপড়ি। ঠিক আছে, পাঁচটা পাপড়ি মানে এই দেখো, একটা হলো বস, এত বড়, তার চাল্লি আছে এই দুইটা, আবার এই দুইটা চাল্লি হচ্ছে এই দুইটা। ঠিক আছে, তার মানে পাঁচটা, মানে একটা বড় পাপড়ি থাকবে, এরকম দেখলেই বুঝবা ভ্যাক্সিলারি। আর যেটা তোমার মনে রাখতে হবে, এটা দেখতে প্রজাপতির মতো, এটা দেখতে কিসের মতো, প্রজাপতি, মানে নাম দিছে ওরা, কেমনে হয় আমি জানি না, এ দেখতে প্রজাপতির সময়, যে প্রজাপতির সময় ফুল বললে অ্যান্সার কি ভ্যাক্সিলারি। আর এদের উদাহরণ কিভাবে কি পড়বো এটা আমি তোমাকে একটু পরে কম্পিটেন্ট বুক থেকে দেখাই দিব। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাস্টিভেশন কোনটা কি রকম এটা বোঝানোর কাজ ছিল আমার, আমরা কিন্তু ক্লিয়ার এতটুকু। আচ্ছা, এটাও সেভ করে রাখি। জুমের একটা বাজে সিস্টেম হয়েছে, আগে যখন যেটা যেভাবে আঁকতাম সাথে সাথে সেভ হইতো, তো আজকাল হয় না, এটা আবার পেইন্টে নিয়ে সেভ করে রাখতে হয়। ওকে, এবার আমরা আসি, দেখো এটা, এই যে আগে এটা দেখেছো, গাইনিসিয়াম বা স্ত্রী স্তবকের প্রতিটা একক হচ্ছে কার্পেল, আর এই পেরিয়েন্ট বা পুষ্পপুটের প্রতিটা একক হচ্ছে টেপাল, যেগুলো আমি তোমাকে পড়াইছি। আর এখানে পুংকেশন নিয়ে একটা কথা আছে, তুমি মনে রাখবা যে লম্বা প্রায়োরিটি পাবে, লম্বা প্রায়োরিটি। কিরকম প্রায়োরিটি, মনে করো কোথাও 6টা আছে, যার মধ্যে তোমাকে বলছে যে 4টা হচ্ছে লং আর 2টা হচ্ছে শর্ট, এখানে জিনিসটার নাম হচ্ছে দেখো টেট্রাডিনোমাস, তাহলে কি 4টাকে প্রায়োরিটি দিল না? আবার এক জায়গায় আছে
4, যার মধ্যে বলছে 2টা লম্বা 2টা শর্ট, এই ক্ষেত্রে ডায়ডিনামোস হয়েছে। মানে কি আসলে সকল ক্ষেত্রেই তারা কাকে প্রায়োরিটি দেয়? তারা হচ্ছে লম্বাটাকে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, যে 6টা 4টাই দেখো, 4টা লম্বা 2টা লম্বা, একটা টেট্রাডিনোমোস, এটা ডায়ডিনোমোস। এখানে আসি আমরা, এই যে উভলিঙ্গ একলিঙ্গ, এগুলা খুবই সিম্পল কথা, যে একই ফুলে যদি পুংস্তবক স্ত্রীস্তবক থাকে এটা উভলিঙ্গ, যে কোনো একটা থাকলে একলিঙ্গ, শুধু পুরুষ থাকলে পুং, স্ত্রী থাকলে স্ত্রী। ক্লিপটা পড়বা যে কিছুই নাই। এটা আবার ব্যবহারটা পরীক্ষায় আসে, যে সৌন্দর্যবর্ধক উদ্ভিদ, বাগানের সৌন্দর্যবর্ধক উদ্ভিদ। তাহলে মনে রাখতে হবে বাগানের সৌন্দর্যবর্ধক উদ্ভিদগুলো কেমন, যেগুলো, সেগুলো হচ্ছে ক্লিপ পুষ্প। সম্পূর্ণ মানে কি 4টা স্তবক উপস্থিত, অসম্পূর্ণ মানে কি একটা বা একাধিক অনুপস্থিত, সমাঙ্গ মানে তুমি সমান অংশে ভাগ করতে পারবা, সবগুলো সমান আকার আকৃতি বিশিষ্ট হবে। তারপরে অসমাঙ্গ মানে কি প্রতিটা একটা আরেকটার সাথে কোনো মিল মিল নাই, বিষম আকার হবে, মানে কি মালবেসি গোত্রটার মত, সরি মালবেসি না তো, ভ্যাক্সিলারিতে আমরা যেটা পড়লাম, যে একটা পাপড়ি অনেক বড় আবার বাকিগুলা ছোট ছোট, ওইটা হচ্ছে তোমার অসমাঙ্গ। বহু প্রতিসম মানে কি তুমি যে কোনো কেন্দ্র বরাবর বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতে পারবা এবং প্রতিবারই সমান ভাগে ভাগ হবে। এক প্রতিসম মানে কেবল একটা বাড়ি এরকম ভাগ করতে পারবা, অপ্রতিসম মানে কখনোই দুইটা সমান অংশে ভাগ করতে পারবা না। সবৃন্তক, অবৃন্তক, ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস সব পড়াইছি। আসো যেটা গর্ভপাদ, গর্ভকটি, গর্ভশীর্ষ, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু ভালো মতো পড়ে আসি। ঠিক আছে, আমরা মাত্র পড়ছি স্তবকগুলা, যেটা সেটা ছিল বৃতি, দল, পুংকেশর বা স্ত্রী স্তবক বা গর্ভাশয়। ঠিক আছে, তো তোমাকে এখানে কি বলছে, যে গর্ভ পাদপুষ্প, গর্ভ কোটি পুষ্প, গর্ভ শীর্ষ পুষ্প। তোমার কি মনে রাখতে হবে? তোমার যেটা মনে রাখতে হবে, যে প্রশ্ন করবে গর্ভ শীর্ষ পুষ্প, তাহলে গর্ভাশয় কই? লেখো তো সবাই, গর্ভ শীর্ষ পুষ্প, গর্ভাশয় কই? লেখো সবাই। দ্রুত লিখো, গর্ভ শীর্ষ পুষ্প মানে গর্ভাশয় কই? আচ্ছা যাক, অনেক অনেকেই একদম অ্যাকুরেট অ্যান্সার দিছে, কেউ একটু একজন একটু উল্টা অ্যান্সার দিয়ে দিছে। আমরা একটু ভালো মতো এটা পড়ি। মনে রাখবা এখানে কেউই আসলে এই যে নামগুলা দিয়ে কেউই গর্ভাশয়ের অবস্থান বুঝায় না। নাম দিয়ে কেউই কি বুঝায় না? গর্ভাশয়ের অবস্থান বুঝায় না। প্রত্যেকে গর্ভাশয়ের সাপেক্ষে বোঝায়। প্রত্যেকে কি গর্ভাশয়ের সাপেক্ষে বোঝায়। মানে গর্ভশীর্ষ মানে কি জানো? গর্ভের শীর্ষে। গর্ভশীর্ষ মানে কি? গর্ভের শীর্ষে মানে কি? বাকি স্তবক গুলা, এই যে মনে করো বাকি স্তবক, এই বাকি স্তবক গুলা গর্ভের শীর্ষে আছে। ঠিক আছে, এই স্তবক গুলা কই আছে? গর্ভের শীর্ষে আছে। তাহলে গর্ভাশয়টা কই চলে গেল? নিচে। তাহলে গর্ভাশয়টা কই চলে গেল? নিচে চলে গেল। নিচে চলে গেলে এটাকে আমরা কোন ধরনের গর্ভাশয় বলি? অধগর্ভ গর্ভাশয়। এটাকে আমরা কোন ধরনের গর্ভাশয় বলি? অধগর্ভ গর্ভাশয় বলি। আবার দেখো, মনে করো গর্ভপাদ মানে কি? গর্ভের পাদ মানে বাকি স্তবক গুলা গর্ভের নিচে আছে। বাকি স্তবক গুলা কই আছে? গর্ভের নিচে। তাহলে গর্ভাশয়টা অ্যাপারেন্টলি কই চলে গেছে? শীর্ষে। শীর্ষে বা উপরে থাকলে আমরা এটাকে কোন ধরনের গর্ভাশয় বলি? অধিগর্ভ গর্ভাশয় বলি। অধিগর্ভ গর্ভাশয় বলি। ঠিক আছে, অধিগর্ভ গর্ভাশয় বলি। তাহলে এটার জন্য খেয়াল থাকে। ঠিক আছে, এটা মনে রাখো যে গর্ভ শীর্ষ মানে গর্ভের শীর্ষে। তাহলে মানে বাকি স্তবক গুলা গর্ভাশয়ের সাপেক্ষে শীর্ষে আছে। তাহলে গর্ভাশয় কই আছে? নিচে। নিচে থাকলে অধ। ঠিক আছে, এই একটু কমপ্লিকেটেড, কিন্তু যদি তুমি একবার এরকম একটু রিডিং পড়ো ভালো মতো, তাহলে এটা আই গেস ভুল হবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এইটা। ওকে, এবার আমরা যাই।
প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। আমরা এখন কি শিখেছি? প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এটার উদাহরণগুলো আমি তোমাকে বলে দিব কিভাবে কি করবো কোত্থেকে। আগে আমার একটু জানতে হবে কোনটা কেমন। মনে করো এক প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এর একটা প্রান্ত থেকে এরকম একটা প্লাসেন্টা তৈরি হয়েছে, মানে অমরা তৈরি হয়েছে। তাহলে এটার নামই হচ্ছে মার্জিনাল বা এক প্রান্তীয়। এটার নামই কি? মার্জিনাল বা এক প্রান্তীয়। এই দেখো, এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এক কিনারা বরাবর যদি প্লাসেন্টা তৈরি হয়। আচ্ছা, এরপর আসি এক্সিয়াল বা অক্ষীয়। অক্ষীয়টা হচ্ছে আবার একাধিক প্রকোষ্ঠ। তাহলে আমি মনে করো গর্ভাশয়টার এরকম প্রকোষ্ঠে ভাগ করলাম অনেকগুলা। তারপরে বলছে প্রতিটার কেন্দ্রীয় অক্ষ বরাবর, মানে কেন্দ্রীয় অক্ষের মধ্য অক্ষের কেন্দ্রীয় অক্ষ বরাবর হচ্ছে এক একটা করে প্লাসেন্টা তৈরি, মানে এরকম মাঝখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম। মানে কি দেখো, প্রতিটি কক্ষে মধ্য অক্ষে এরকম লেখা আছে, প্রতিটি কক্ষে মধ্য অক্ষে প্লাসেন্টা তৈরি হয়েছে। খেয়াল করছো? আচ্ছা, আমি আবার এখানে ছবিটা আঁকি। এটা ছিল হচ্ছে একটা প্রান্ত থেকে প্রান্তীয়, এটা হচ্ছে অক্ষীয়। এখন দেখো কি আসছে, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। তাহলে এখানে হচ্ছে এইটারই জাস্ট একটা অন্য ভার্সন। এটা কি অক্ষীয়তে কি ছিল? অনেকগুলা প্রকোষ্ঠ ছিল, কিন্তু ফ্রি সেন্ট্রালে একটা প্রকোষ্ঠ এবং এই একটার মাঝখানে। এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। প্যারাইটাল বা বহুপ্রান্তীয় আবার কি? প্যারাইটাল বা বহুপ্রান্তীয়টা হচ্ছে আবার এরকম অনেকগুলা ভাগে ভাগ, কিন্তু এই যে এই প্রান্ত থেকে আবার একটা আসবে, একদম এই মানে দেয়ালের সাথে লাগায় লাগায় আসবে। তাহলে এটাকে আমরা বলি প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। আর গাত্রীয় হচ্ছে প্রস্তর প্রাচীর। এটা নরমালি ভাবে আঁকা সম্ভব না, মানে যেরকম যদি দিয়ে যে প্রাচীরের মধ্যে যদি হয়, এই যে প্রাচীরের মধ্যে ওইগুলাকে বলা হয় হচ্ছে গাত্রীয়, গায়ের মধ্যে হচ্ছে। মূলীয় মানে হচ্ছে একদম এক্সাক্ট গোড়া থেকে তৈরি হবে। যদি গোড়া থেকে তৈরি হয় এটাকে আমরা কি বলবো? মূলীয় বলবো বা বেজাল বলবো। ঠিক আছে, তোমার একটু মনে রাখতে হবে, মূলীয় বা বেজাল কিন্তু এক প্রকোষ্ঠ, এবং এটা কিন্তু একবীজপত্রীর উদাহরণ। এটা কার উদাহরণ? একবীজপত্রী। কেন? আমরা একটু পরে যখন পোয়েসি মালবিসি পড়বো, তোমার মনে রাখতে হবে যে পোয়েসি গোত্র যেহেতু একবীজপত্রী, তাহলে পোয়েসি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের? বেজাল বা মূলীয়। আর এই যে অক্ষীয় পরে আসছি না, অক্ষীয়, অক্ষীয়টা কিন্তু মালবেসি। অক্ষীয়টা কার? মালবেসি। আচ্ছা, লাস্টে কি আছে? শীর্ষক। মানে কি, যদি প্লাসেন্টা গর্ভাশয়ের এরকম একাধিক প্রকোষ্ঠ, অনেকগুলো প্রকোষ্ঠই, কিন্তু মনে করো একদম শীর্ষ দেশ থেকে যদি আসে, তাহলে এটাকে বলা হয়েছে যে শীর্ষে অবস্থান করে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে অমরা বিন্যাস শেষ। এখন আসে ফল। পরীক্ষায় প্রশ্ন আসবে একটা, ধরে নাও। আচ্ছা, প্রকৃত ফল হচ্ছে কি? গর্ভাশয় থেকে যদি হয়। আর গর্ভাশয় ছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে তৈরি হয়, এটাকে আমরা বলবো কি? অপ্রকৃত। আচ্ছা, তারপরে মনে রাখো, তোমার এই হচ্ছে মনে করো একটা ফুল। এই একটা ফুল থেকে তুমি একটা ফল পাইলা, যে ফলটা হচ্ছে এরকম গুচ্ছাকারে, যেমন আতা। ঠিক আছে, তাহলে ওইটাকে বলি হচ্ছে আমরা গুচ্ছিত ফল। আবার তুমি মনে করো এক জায়গায় এরকম অনেকগুলা তোমার পুষ্পমঞ্জুরি আছে, মানে অনেকগুলো না তো, একটা পুষ্পমঞ্জুরিতে কি একসাথে অনেকগুলা ফুল থাকে। মনে করো একটা জায়গায় এরকম অনেকগুলা ফুল আছে, কিন্তু তুমি সবগুলা মিলায়ে একটা ফল পাইছো, এটা হচ্ছে যৌগিক ফল। তাহলে খেয়াল করে দেখো, গুচ্ছিত ফল হচ্ছে একটা মাত্র পুষ্পের গর্ভাশয় থেকে যদি এক গুচ্ছ ফল হয়, আর যৌগিক ফল হচ্ছে সমগ্র পুষ্পমঞ্জুরি হইতে যদি মাত্র একটা ফল হয়। ওকে, আচ্ছা, গেল। এরপরে আসো দেখো, এই যে লিগিউম, ক্যাপসুল, সিলিকোয়া, এটা পড়ার আগে আমরা একটু ক্যারিওপসিসটা দেখি। ক্যারিওপসিসে লিখছে ফলত্বক এক প্রকোষ্ঠ এবং একটি মাত্র বীজযুক্ত, মানে কি একবীজপত্রী, মানে কি পোয়েসি। উদাহরণ কি? ধান। ঠিক আছে, তাহলে পোয়েসি বা একবীজপত্রী উদ্ভিদের ফল কেমন? ক্যারিওপসিস ধরনের। আচ্ছা, বেরির ক্ষেত্রে যেটা মনে রাখবা, এরা হচ্ছে একাধিক গর্ভবতী। এই কথাটা অন্ততক মধ্যতক সংযুক্ত থাকে, অন্ততক মধ্যতক সংযুক্ত থাকে, এই কথাটা দেখলে সেটা হচ্ছে বেরি। বেরির উদাহরণ পড়বো হচ্ছে আমরা বেরি টক কথাটা দিয়ে। বেরির উদাহরণ আমরা কি দিয়ে পড়বো? বেরি টক। সেটা হচ্ছে, বেরির উদাহরণ হচ্ছে টমেটো, কলা। রইল বাকি তিনটা, দেখো, লিগিউম, ক্যাপসুল আর সিলিকোয়া। ওই তিনটার জন্য আমরা এরকম করে লিখি যে সি লি কা, তার নিচে এরকম লিখবা দুই দুই বহু, মানে কে কয় কপাট বা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন সিলিকোয়া আর লিগিউম এরা দুইজনই দুই কপাট বিশিষ্ট, আর ক্যাপসুল হচ্ছে বহু কপাট। তাহলে ক্যাপসুল নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে সিলিকোয়া আর লিগিউম, এর দুইজনে যেহেতু দুই কপার, তোমাকে তো এটা ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার জন্য আমরা একটার ক্ষেত্রে এরকম উপরের দিকে তীর চিহ্ন দেই, আরেকটার ক্ষেত্রে আমরা নিচের দিকে তীর চিহ্ন দেই। মানে দুইজনেই দুই কপার ঠিক আছে, কিন্তু এদের ফল ত্বক বিদীর্ণ হওয়ার, মানে ফলটা ফাটার ডিরেকশন ভিন্ন। সিলিকোয়া দুই কপাট, কিন্তু ফলটা ফাটে কোন দিকে? নিচ থেকে উপরের দিকে। লিগিউমও দুই কপাট, কিন্তু ফলটা ফাটে কোন দিকে? উপর থেকে নিচের দিকে। এটার জন্য মনে থাকে, ঠিক আছে, যে ফল উপর থেকে নিচে, আর এটা হচ্ছে নিচ থেকে উপরে।
এই যে নিচ থেকে উপরে, ঠিক আছে? তাহলে মনে থাকে যেন এই যে নিচ থেকে উপরে হচ্ছে সিলিকোয়া, আর লিগিউমে দেখো উপর থেকে নিচে, বাস তাইলেই চলবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডিকশনারির ফলের ইম্পর্টেন্ট অংশ গেল। পরের পেজে আমরা দুইটা পাবো, এটা একটু ছবিটা তুলে আসি। আচ্ছা, এখানে দেখো দুইটা আছে, একটা সাইজোকর্প রয়ে গেছে আর একটা হচ্ছে সরোসিস রয়ে গেছে। তো সাইজোকর্পের জন্য খালি শুষ্ক অবিদার মনে রাখবা, ধরে উদাহরণ সরোসিসটা পড়বা, ঠিক আছে? কারণ এটাও দেখো যে স্পাইক স্পেডিক্স মঞ্জুরি থেকে একটা রসালো যৌগিক ফলে, তার মানে কি যৌগিক ফলগুলাই এটার উদাহরণে আসবে। যদি সেই যৌগিক ফলগুলো রসালো হয় তাহলে এটার মধ্যে আসবে, যেমন কাঁঠাল, আনারস, এগুলো হচ্ছে উদাহরণ। কাঁঠাল, আনারস এগুলো হচ্ছে উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো কিভাবে কি প্রকাশ পাই আমরা পারি। এই গেল হচ্ছে আমাদের ডিকশনারি পোর্শন কিন্তু শেষ। এখন আসলে তুমি গোত্র পরিচিতি, আমরা অলরেডি বলছি আমরা পড়বো পোয়েসি না মালবেসি পড়বো। তো পোয়েসির একবীজপত্রীর বৈশিষ্ট্য আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি। তুমি পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য যদি পড়তে চাও, এই বৈশিষ্ট্যটা অ্যাটলিস্ট পড়বা। গর্ভমুণ্ডটা হচ্ছে পালকের ন্যায়, গর্ভমুণ্ডটা কেমন, পালকের ন্যায়, এটা পড়বা। বাকি জিনিস তোমাকে আমি পড়াইছি, অমরা বিন্যাস, মূলীয়, ফল কেমন, ক্যারিওপসিস, এই দুটো পয়েন্ট পড়াইছি। উদাহরণে সাইন্টিফিক নেম বাঁশ বাংলাদেশে কয় প্রজাতির পাওয়া যায়? 28। বাঁশ যেহেতু ব্যাম্বো, এখানে দেখো ব্যাম্বুস, ব্যাম্বোজা বা ব্যাম্বুস। ধান, গম, ভুট্টা অলরেডি তিনটা এসে পড়ছে। তা তোমার জন্য কি বাকি রইলো? যে আখ বাকি আছে, যেমন জবটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, আসলে আসতে পারে। হর্ডিয়াম ভালগারি, দুর্বা ঘাসটা ইম্পর্টেন্ট, সাইনোডন টেকটাইলন, এগুলো আসতে পারে, ঠিক আছে? দ্বিবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য পড়াইছি, আমার যেটা টার্গেট আমি সেখানে চলে যাই, আমরা মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যে যাই। এটাও মোটামুটি পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? মনে রাখবা মালবেসি গোত্রের কাণ্ডটা হচ্ছে পিচ্ছিল পদার্থ